কয়েন তো হেড আর টেল দুজনেরই হয়, কিন্তু সময় তারই হয় যে সামনে আসে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য, তোমাদের যাদের অঙ্কের জন্য সময় খারাপ চলছে সেই সময়টাকে আজকে ঠিক করে দেবো। ঠিক আছে, আজকের ভিডিও থেকে তোমাদের যে অঙ্কের যে সময়, আজকে থেকে অঙ্কের সময় তোমাদের হবে আর কারণ না। তো দেখো, আজকের আমরা অলরেডি 3টে পার্ট এখনো অবধি সংযুক্ত কোণের ওপর আলোচনা করেছি। আজকে হবে আমাদের সংযুক্ত কোণের 4th পার্ট, এবং আজকের ভিডিওতে সংক্ষিপ্তকে পুরো এরকম ধোঁয়া 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 করে দেবো একদম পুরো। ঠিক আছে, সংক্ষিপ্ত পুরো আজকের পার্টে শেষ হয়ে যাবে। যত অঙ্ক আছে সংক্ষিপ্ত স্বীকার করে রেখে দেবে, একটা অঙ্কতে অসুবিধা হবে না। চলো তো আজকের বেশি কথা না বাড়িয়ে মেন জায়গায়, মেন টপিকে ফিরে আসি। আজকের পর থেকে তোমাদের এই অঙ্কের যে চ্যাপ্টার, সেখানে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। অতি সংক্ষিপ্ত তো অলরেডি আলোচনা হয়ে গেছে, একটা ভিডিওতে শেষ করে দিয়েছিলাম, একটা ভিডিওতে উড়িয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওতে সংক্ষিপ্ত পুরো দুমদার একটা খেলা হবে আজকে পুরো। ঠিক আছে, পুরো দুমদার একটা খেলা হবে, ব্যাট উইকেট নিয়ে সবাই রেডি হবে, আজকে দুমদার একটা খেলা হবে। ঠিক আছে, চলো তো চলো আজকের 7এর দাগের অঙ্কগুলো থেকে আমরা স্টার্ট করব। আমাদেরকে বলেছে tan a প্লাস tan b প্লাস tan c প্লাস tan d, এই চারটের ডেটাকে যোগ করে অ্যান্সার আনতে হবে কত? অ্যান্সার আনতে হবে হচ্ছে 0। কথাটা বুঝতে পারলে? tan a প্লাস tan b প্লাস tan c প্লাস tan d, এই চারটেকে যোগ করে অ্যান্সার কত আনতে হবে? 0 আনতে হবে। তো এটা আনার জন্য তো আমাদেরকে তো কিছু তো দেবে, দেওয়া আছে। কি দেওয়া আছে? কোয়েশ্চেনটা ভালো করে পড়ো প্রথমে। কি বলছে দেখো, বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ চারটে কত বলে দিয়েছে? a b c d। ঠিক আছে, একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার কোণ কত? তার কোণ হচ্ছে, তার চারটে কোণ কি বলে দিয়েছে? চারটে কোণ বলে দিয়েছে a b c d। ছোটোবেলায় ক্লাস 10-এ যখন তোমরা পড়তে, যখন অনেক বাচ্চা ছিলে, মায়ের কোলে বসে দুধ খেতে, সেই সময় যখন পড়াশোনা করতে, তখন তোমরা একটা জিনিস শিখেছিলে। কি শিখেছিলে? যে বৃত্তস্থ চতুর্ভুজের যে বিপরীত কোণগুলো থাকে, বিপরীত যে কোণগুলো থাকে সেই কোণগুলো পরস্পরের সাথে কি হবে? সম্পূরক হবে। ঠিক আছে, তো দেখো তাহলে সেই হিসাবে দেখলে আমরা যদি এখানে একটা বৃত্ত এঁকে নিই, আর এই বৃত্তের মধ্যে যদি একটা চতুর্ভুজ এঁকে নিই, ঠিক আছে, একটা যদি চতুর্ভুজ এঁকে নিই, তাহলে কি হবে দেখো তো। ধরো এখানে কেন্দ্র থাকলো, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ হলে কি হবে ভাবো, একটুখানি ভালো করে মন দিয়ে ভাবো। বৃত্তস্থ চতুর্ভুজের চারটে কোণ আছে, বলে দিয়েছে, একটার নাম বলে দিয়েছে এ, একটার নাম বলে দিয়েছে বি, একটার নাম বলে দিয়েছে সি, একটার নাম বলে দিয়েছে ডি। এবার কথাটা হলো, বৃত্তস্থ চতুর্ভুজের যারা বিপরীত কোণ হচ্ছে, বিপরীত কোণ বলতে কোনটা? যেমন দেখো এ যে কোণটা রয়েছে, এই এ কোণটার বিপরীত কোণ এই সি কোণটা। কি বললাম বুঝতে পারলে? এ কোণটার বিপরীত কোণ কোনটা? সি কোণটা। তাহলে এ এর বিপরীত কোণ হচ্ছে সি কোণ। তাহলে কোণ এ আর কোণ সি এই দুটোকে যদি যোগ করি, কোণ এ আর কোণ সি এই দুটোকে যদি যোগ করি, তাহলে এই বিপরীত দুটো কোণকে যোগ করলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 180 ডিগ্রি। এটা কোন কার ক্ষেত্রে আসে? যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, অর্থাৎ বৃত্তের ভেতরে যদি চতুর্ভুজ হয়। তোমাদেরকে প্রশ্নে কিন্তু তাই বলেছে যে কোণ এ আর কোণ সি যোগ করলে কত আসবে? 180 ডিগ্রি আসবে। ঠিক আছে, কারণটা কি? কারণ এটা হচ্ছে একটা, এই যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে তার এই যে বিপরীত যে কোণগুলো হবে তারা সম্পূরক হবে, অর্থাৎ 180 ডিগ্রি হবে। আর এই বি কোণটা আর এই ডি কোণটাও একইভাবে এই বি আর ডিকে যুক্ত করলেও আমাদের মানটা কত আসবে? 180 ডিগ্রি আসবে। অর্থাৎ কোণ বি প্লাস কোণ ডি এই দুটোকে যোগ করলেও অ্যান্সার কত আসবে? 180 ডিগ্রি আসবে। তো এই দুটো ডেটা যদি কারোর মাথায় থাকে, ব্যাস আর অঙ্ক আর কিছু নেই, এবার তো ধোঁয়া হয়ে যাবে। দুমদার একটা খেলা হবে, এবার পুরো দুমদার একটা খেলা হবে। ঠিক আছে, পুরো একদম এক একটা মারবো ছক্কা, একদম পুরো বাইরে বার করে দেবো। ঠিক আছে, একদম মাঠের বাইরে বার করে দেবো, দুমদার একটা খেলা হবে। চলো তাহলে কোণ এ আর কোণ সি যোগ করলে 180 ডিগ্রি, কোণ বি আর কোণ ডি যোগ করলে 180 ডিগ্রি। কেন হচ্ছে বুঝতে পেরেছো? কারণ এটা একটা গোটাটা বৃত্ত, বৃত্তের ভেতরে চতুর্ভুজ আছে। বৃত্তের ভেতরে চতুর্ভুজ থাকলে যেটা এইখানের কোণ হবে তার বিপরীত কোণ যেটা হয়, অর্থাৎ এ কোণের বিপরীত কোণ সি কোণ, এই দুটোকে যোগ করলে হবে 180। বি কোণের বিপরীত কোণ ডি কোণ, এই দুটো কোণকে যোগ করলে অ্যান্সার হবে 180। তাহলে কোণ এ আর কোণ সি যুক্ত করলে কত অ্যান্সার হচ্ছে? 180 হচ্ছে। বি আর ডি যুক্ত করলে কত অ্যান্সার হচ্ছে? 180 হচ্ছে। তাহলে আমরা একটা কাজ করব, আমরা এখানে দুটো জিনিসকে চেঞ্জ করে নিই একটুখানি। হ্যাঁ, একটা হচ্ছে চেঞ্জ করি কোণ এটাকে, আর একটা কাজ করি হচ্ছে কোণ বিটাকে চেঞ্জ করি। দুটো জিনিসকে খালি চেঞ্জ করব, বাকি দুজন ট্যান সি আর ট্যান ডি যেরকম আছে একই থাকবে। ট্যান সি আর ট্যান ডি যেমন আছে একই থাকবে। তো এই গোটা জিনিসটার মান কত আনতে হবে? গোটা জিনিসটার মান 0 আনতে হবে। তো ঠিক আছে, এটাকে খালি এখানে লিখে রাখলাম সাইডে, এটা মান কত আনতে হবে? 0 আনতে হবে। তো জায়গাটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এটা মুছে দিচ্ছি। গোটাটার মান কত আনতে হবে? 0 আনতে হবে। তো চলো এটাকে LHS ধরে নিই, লেফট হ্যান্ড সাইড, এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নিই, LHS ধরে নিই। এবার দেখো এইখানটাতে আমরা দেখতে পেয়েছি যে কোণ এ আর কোণ সি যুক্ত করলে 180 হয়। তাহলে শুধু এ কোণের মান কত হবে?
শুধু এ কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস হয়ে যাবে হচ্ছে সি কোণ। দেখো এ আর সি যুক্ত করলে যদি 180 হয় তাহলে প্লাস সিটাকে ওপাশে নিয়ে যাব, অর্থাৎ এ কোণের মান দাঁড়াবে 180 আর প্লাস সিটা ওপাশে চলে গেল, তাহলে 180 মাইনাস সি। আর এখান থেকে বি কোণটার মান যদি বার করি তাহলে কোণ বির মান কত দাঁড়াবে, 180 ডিগ্রি মাইনাস দাঁড়াবে কোণ ডি কোণ। দেখো বি আর ডি যুক্ত করলে 180, তাহলে এই ডি কোণটাকে ওপাশে নিয়ে গেলাম, তাহলে বিটা বাঁহাতেই থাকলো, তাহলে বি কোণের মান দাঁড়ালো 180 মাইনাস ডি। এই দুখানা ডেটা খালি মাথার মধ্যে রাখো, বাকি জিনিস আর কিছু খুব একটা লাগবে না। তো আমরা এটাকে এলএইচএস ধরে নিয়েছি, নিয়ে এইটা টুকে রেখেছি। এবার দেখো এর জায়গাতে কত বসাবো, এর জায়গাতে বসাবো 180 মাইনাস সি, তাহলে এখানে লিখলাম ট্যান এর জায়গাতে বসাবো 180 মাইনাস সি, এখানে বসালাম 180 মাইনাস সি, ঠিক আছে। বি এর জায়গাতে কত বসাবো, কোন বি এর জায়গাতে বসাবো 180 মাইনাস ডি, তাহলে বি এর জায়গাতে বসালাম ট্যান 180 মাইনাস বসালাম ডি, প্লাস দিয়ে যেরকম ট্যান সি আছে সেরকম থাকলো, প্লাস দিয়ে যেরকম ট্যান ডি আছে সেরকম ট্যান ডি থাকলো। আমি জায়গাটা একটু মুছে দিচ্ছি, দেখে নাও ভালো করে। এবার দেখো এখানে রয়েছে ট্যান 180 ডিগ্রি মাইনাস সি। আচ্ছা এখানে দেখো 180কে 180 ভাবা আর পাই ভাবা দুটো জিনিস একই, ঠিক কি না? 180 ভাবা আর পাই ভাবা, 180 ডিগ্রি মানেই তো পাই, আরে পাই রেডিয়ান মানে কত, 180 ডিগ্রি কিনা বলো। তাহলে 180 ভাবা আর পাই ভাবাটা একই, তাহলে আমি যদি এখানটাতে 180টাকে যদি পাই বলে মনে করি, তাহলে পাইয়ের সাথে এখানে কিছু গুণ নেই, মানে 1 গুণে আছে, ঠিক কি না? বা আমি তো এরকম ভাবতে পারি যে এটাকে 180টাকে এরকম ভাবতে পারি যে 90 ডিগ্রি ইন্টু হচ্ছে 2 এরকম রয়েছে, তাহলে তো নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। 90 ডিগ্রি ইন্টু 2, 180টাকে যদি আমি লিখি 90 ডিগ্রি ইন্টু 2, কোনো অসুবিধা আছে? নেই, নিশ্চয়ই কোনো অসুবিধা, একই জিনিস। তাহলে একটা কথা মনে রাখো, দেখো 90 এর গুণিতক হচ্ছে জোড় সংখ্যা, 90কে আমি জোড় সংখ্যা দিয়ে গুণ করছি, অর্থাৎ 2 দিয়ে গুণ করছি, অর্থাৎ যে ট্যানটা সেটা ট্যানই থাকবে আর পাশে থাকা যে ছোটো কোণটা সেটা চুপচাপ বসে যাবে, অর্থাৎ ট্যানটা ট্যানই থাকলো আর পাশে যে ছোটো কোণটা রয়েছে সিটা সেটা বসে গেল, বুঝতে পারলে? আচ্ছা এবার দেখো 180 মাইনাস সি, তার মানে কোন কোয়াড্রেন্টে পড়বে দেখো ভালো করে বোঝো। এখান থেকে স্টার্ট করে এতটা হচ্ছে 180, তার থেকে সি বিয়োগ হয়ে যাচ্ছে, সি বিয়োগ হয়ে যাচ্ছে মানে এই কোয়াড্রেন্টে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ হয়, সাইন পজিটিভ হয়। এটা কি জিনিস ভাই, ট্যান, তাহলে এটা কি হবে ভাই, এখানে ট্যানটা কি হবে, এখানে নেগেটিভ হবে, তাহলে মাইনাস ট্যান সি। এবার দেখো ট্যান 180 মাইনাস ডি, দেখো 180কে ভাঙলে সেম জিনিস পাবো, 90 ইন্টু 2 পাবো, 180কে ভাঙলে 90 ইন্টু 2 পাবো। আরে 90 এর গুণিতক যদি জোড় সংখ্যা হয় তাহলে ট্যানটা তো ট্যানই থাকবে, তাহলে এখানে আমি ট্যানটাকে ট্যান লিখলাম, আর এখানে ডিটা যেরকম আছে ডিটা ছোটো কোণটা সেরকম লিখলাম। গল্প সেম, 180 থেকে ডি বাদ দিচ্ছি, 180 মানে এখানে এতটা হচ্ছে 180, তার থেকে ডি বিয়োগ হচ্ছে মানে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ আছে কি, এখানে ট্যান, ফলে এখানে কি হবে, নেগেটিভ হবে, বোঝা গেল? তারপরে এইটা যেরকম আছে সেরকম দেখে দেখে বসিয়ে দাও, প্লাস ট্যান সি প্লাস ট্যান ডি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এবার মাইনাস ট্যান সি প্লাস ট্যান সি মাইনাস ট্যান ডি প্লাস ট্যান ডি কেটে গেল, ও একদম শেষ, খতম করে দিয়েছি। দেখো জিরো অ্যান্সার এনে দিচ্ছে, বাচ্চা সব অঙ্ক, ঠিক আছে, জিরো অঙ্ক, ঠিক আছে, বুঝতে পারলে? কিছুই না, জাস্ট ধোঁয়া উড়িয়ে দেবে, ধোঁয়া 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 করে দেবো সবাই একটা অঙ্ককে, ঠিক আছে? তো চলো জিরো এনে দিলাম, একের দাগের অঙ্কটা শেষ, সেকেন্ড অঙ্কতে আসে যাক। তো দেখো এবার সেকেন্ড অঙ্কটাতে আসলাম, যেখানে বলছে কস 180 ডিগ্রি মাইনাস এ, কস 180 ডিগ্রি মাইনাস বি, কস 180 ডিগ্রি প্লাস সি, আর হচ্ছে সাইন 90 ডিগ্রি প্লাস ডি, তার আগে আছে একটা মাইনাস। এই গোটাটার মান কত আনতে হবে ভাই, গোটাটার মান আনতে হবে 0। তো আমাদেরকে মনে রাখতে হবে এই মানটা কত আনবো আমরা, 0 আনবো, এটা খালি মনে রেখো, এটার মান 0 আসবে। আর এটাকেই আমরা বাঁ হাত ধরে নিচ্ছি, কারণ আমাদেরকে দেখো একটা জিনিস ভালো করে বোঝো, এই গোটাটার মান 0 প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করলে আমরা বাঁ হাতেরটাকে কী দিয়ে লিখি, এলএইচএস দিয়ে লিখি, ছোটোবেলার নিয়ম। তাহলে এইটাকে আমি এলএইচএস দিয়ে লিখছি, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, এটাকে এলএইচএস দিয়ে লিখছি। এই লেফট হ্যান্ড সাইডটা ধরে এটা এই গোটা যে মানে মানটা দিয়েছে এটার মান কত আনবো, এটার মান 0 আনবো, এটা হচ্ছে আমাদের কাজ। বোঝা গেল কি বললাম? তো কী করে করবো দেখো, দেখো আমি যখন অঙ্কটা স্টার্ট করেছিলাম, আগের অঙ্কের যে কন্ডিশন ছিল আর এই অঙ্কের যে কন্ডিশন পুরোপুরি সেম হবে, কারণ বলেই তো দিয়েছে যে বৃত্তস্থ চতুর্ভুজের 4টে কোণ হচ্ছে ABCD, ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজের 4টে কোণ হচ্ছে ABCD বলেই দেওয়া ছিল। তাই জন্য দেখো তাহলে আমাদের যদি ABCD 4টে কোণ হয়, তাহলে আমি একবার দেখেছিলাম যে কোণ এর সাথে কোণ সিকে যুক্ত করে আমার অ্যান্সার এসেছিল 180 ডিগ্রি, আর একবার কোণ বির সাথে কোণ ডিকে যুক্ত করে অ্যান্সার এসেছিল 180 ডিগ্রি। এটা মনে করে দেখো, আমি কিন্তু আগের বারেই করিয়েছি এটা, তাহলে বারবার এই জিনিসগুলো বলা নিশ্চয়ই উচিত না। তোমরা আগে একবার ভিডিওটা ব্যাক করে দেখলেই বুঝতে পারবে যে এ আর সিকে যুক্ত করে 180 বেরিয়েছিল। বৃত্ত চতুর্ভুজের কোণ তো তাই পড়ছিল, এ এখানে পড়লে সি এরম জায়গা পড়ছিল, বি এখানে পড়লে ডি এরম জায়গা পড়ছিল, কোনাকুনি পড়ছিল। তাহলে বিপরীত কোণগুলো যোগ করে 180 আসছিল, দেখিয়েছিলাম, ছবিটা এঁকে দেখিয়েছিলাম তো। তাহলে এ আর সি যুক্ত করলে 180, বি আর ডি যুক্ত করলে 180। এবার এখানে যে কোনো দুজনকে চেঞ্জ করো, এ কে চেঞ্জ করো আর বি কে চেঞ্জ করো, আর কিছু দরকার নেই। তাহলে দেখো এখান থেকে এ যদি বার করি তাহলে এর মান কত দাঁড়াবে, কোণ এর মান দাঁড়াবে যেটা সেটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস দাঁড়াবে কোণ সি,
আর এখান থেকে যদি বি এর মান বার করি তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে কোণ বি ইজ ইকাল টু 180 ডিগ্রি মাইনাস কোণ ডি। বোঝা গেল? তো এখানে বি এর মান বসাও, এখানে এ এর মান বসাও, অঙ্ক হালুয়া, কিছুই নেই। দেখো এখানে হচ্ছে কসের জায়গাতে কস লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 180 জায়গাতে 180 লিখলাম, মাইনাস এর জায়গাতে কত ভ্যালু বসাবো বলো তো? এর জায়গাতে বসাবো 180 মাইনাস সি, এর জায়গাতে বসালাম 180 ডিগ্রি মাইনাস সি বসালাম, ব্র্যাকেট ক্লোজ। প্লাস আছে প্লাস দিলাম, এক কস আছে কস লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 180 আছে তো দেখে দেখে 180 লিখে দাও, প্লাস আছে তো প্লাস লিখে দাও। বি এর মান কত? বি এর মান হচ্ছে ভাই 180 মাইনাস ডি, তাহলে এখানে বসাও 180 মাইনাস হচ্ছে ডি। বোঝা গেল কথাটা কি বলেছি? 180 মাইনাস ডি, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, বি এর মান হলো 180 মাইনাস ডি। বলছে এখানে বলছে হচ্ছে কস 180 প্লাস সি আছে, তাহলে প্লাস কস 180 ডিগ্রি প্লাস হচ্ছে সি, এখানে রয়েছে মাইনাস সাইন 90 ডিগ্রি প্লাস ডি। বোঝা গেল? তো এবার ব্র্যাকেটটা খোলো, এবার একটুখানি ব্র্যাকেটটা খোলো। দেখো এখানে ব্র্যাকেটটা যদি খুলি তাহলে এটা কী হয়ে যাবে? দেখো এখানে রয়েছে 180 আর এইটার ব্র্যাকেটের ভেতরে রয়েছে 180। তো দেখো এই 180-র আগে এই জায়গাটাতে না প্লাস আছে, কিছু চিহ্ন নেই তো এই জায়গাটাতে, তার মানে প্লাস আছে। আর বাইরে রয়েছে মাইনাস, তাহলে এই মাইনাস আর এখানে প্লাস, এই মাইনাস আর এখানে প্লাস মিলে এটা মাইনাস করে দেবে। তাহলে এখানে রয়েছে 180 আর এখানে রয়েছে মাইনাস 180, দুটো কেটে যাবে, এই 180 আর এই 180 কেটে যাবে, ঠিক কি না? আবার দেখো এইখানে রয়েছে মাইনাস, এখানে রয়েছে মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। প্লাস কত হবে? দুটো মাইনাস মিলে প্লাস সি হবে। তাহলে এখানে লিখবো হচ্ছে কস সি লিখবো। বোঝা গেল কথাটা কি বললাম? এবার দেখো এইখানটাতে দেখো প্লাস দিয়ে কস লিখলাম, দেখো এখানে 180 আছে, প্লাস হচ্ছে আরও 180, তাহলে এই 180 আর এই 180 যদি প্লাস হয় তাহলে এখানে হবে হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, মাইনাস কত? ডি হচ্ছে, তাহলে মাইনাস ডি হচ্ছে। বোঝা গেল কথাটা কি বললাম? এখানে কত রয়েছে? 180 প্লাস সি। ঠিক আছে, কস 180 প্লাস সি। তো এটাকে না আমি একটুখানি ভেঙে নিচ্ছি, চলো এটাকে আমি একটুখানি কী করছি? ভেঙে নিচ্ছি। তো যদি ভাঙি তাহলে কী হবে একটুখানি ভাবো। দেখো এটাকে যদি ভাঙি তাহলে এরকমভাবে তো লিখতে পারি, 180টাকে এখানে সরিয়ে দিই আমি, তো এরকমও লিখতে পারি যে এটা হচ্ছে 90 ইন্টু হচ্ছে 2, 90 ইন্টু 2 লিখতে পারি। কেন বুঝতে পারলে নিশ্চয়ই? 180টাকে সরিয়ে দিয়ে 90 ইন্টু 2 লেখা আর 180 লেখা তো ব্যাপারটা একই তো, তাহলে 90 ইন্টু 2 লিখলাম। এবার একটা কথা ভাবো, 90-এর গুণিতক কত সংখ্যা? জোড় সংখ্যা, মানে 90কে আমি জোড়া সংখ্যা দিয়ে গুণ করছি, তাহলে কসটা কি চেঞ্জ হবে না? চেঞ্জ হবে না, কসটা কোনো রকম চেঞ্জ হবে না, কারণ আমি জোড় সংখ্যা দিয়ে গুণ করছি তাই কারণে। বোঝা গেছে? তাহলে কসটা কসই থাকবে, আর ছোটো অ্যাঙ্গেল কত আছে? সি, ওটা বসিয়ে দেবো। তাহলে এখানে দেখে দেখে কস বসালাম, আর এর পাশে যে থাকা ছোটো অ্যাঙ্গেলটা কস সি বসিয়ে দিলাম। এতটা অবধি ক্লিয়ার হলো? এতটা অবধি ক্লিয়ার? এবার দেখো এটা হচ্ছে কত নাম্বার কোয়াড্রেন্টে পড়ছে? 90 ডিগ্রি ইন্টু 2 প্লাস সি, এখান থেকে এতটা 90 ডিগ্রি ইন্টু 1, এখান থেকে এটা 90 ডিগ্রি ইন্টু 2 আর প্লাস সি করলে এই কোয়াড্রেন্টে, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে থাকছো। থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ হয় ভাই? ট্যান পজিটিভ হয়। এটা কি জিনিস আছে ভাই? কস, তাহলে এটা কী হবে? নেগেটিভ হবে, ফলে এখানে মাইনাস কস সি। ক্লিয়ার হলো এতটা অবধি? মাইনাস কস সি ক্লিয়ার হলো কি হলো না বলো? আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা এবার দেখো যেটা 90 ডিগ্রি প্লাস ডি আছে, এটাকে তো এরকমও লিখতে পারো, সাইন 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস ডি, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। বলো এটা লিখতে পারো কি পারো না? অবশ্যই পারো। তাহলে এটার জন্য কি হচ্ছে সেটা আমি দেখাচ্ছি একটু পরে। তাহলে এতটা অবধি নিশ্চয়ই বোঝা গেছে। এবার দেখো এখানে রয়েছে প্লাস কস সি, এখানে রয়েছে মাইনাস কস সি, ধুম ধারাক্কা কেটে দাও এটাকে, গল্প শেষ। এবার এখানে দেখো তোমার হচ্ছে কস 360 আর মাইনাস ডি আছে, তো এটা কী হবে? দেখো কস 360টাকে আমি এরকমভাবে লিখতে পারি 90 ডিগ্রি ইন্টু হচ্ছে 4 মাইনাস হচ্ছে ডি। ঠিক আছে, দেখো এটা বুঝতে পারলে কিনা? 360কে তো এরকম লিখতে পারি 90 ডিগ্রি ইন্টু 4 মাইনাস হচ্ছে ডি, মাইনাস হচ্ছে ডি। ক্লিয়ার আছে? আচ্ছা এইখানটাতে যেটা তোমার হচ্ছে দেখো মাইনাস সাইন এটা আছে, সেটা কি হচ্ছে আমি দেখছি। দেখো আগে এটা বলো, এটা বুঝতে পেরেছো? ঠিক আছে, 90 ডিগ্রি ইন্টু 4 প্লাস মাইনাস ডিটা বুঝতে পেরেছো কিনা বলো? তাহলে দেখো এইটা যেটা তোমার এখানে মাইনাস সাইন 90 ডিগ্রি প্লাস যেটা আছে সেটা লিখলাম। ঠিক আছে, মাইনাস সাইন 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস ডি যেরকম আছে লিখলাম। আমি স্টেপটা একটু বাড়িয়ে করছি তোমাদের বোঝার জন্য, এটা আরও দুটো স্টেপ আগেই করে দিতে পারতাম তোমরা যদি চাইতে, কিন্তু কথাটা কি বলো তো, অনেকে আছে যারা বুঝতে পারবে না। এখানে অনেকে আছে যারা খুব স্মার্ট, কিন্তু আবার অনেকে দেখছে যারা একদম প্রত্যন্ত মানে এমন জায়গা থেকে দেখছে, বা এমন হয়তো তাদের হয়তো অনেক বেসিক জিনিস ক্লিয়ার নেই, তাদের কাছে হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো আমাদেরকে সবার কথা ভেবে ভিডিওটা বানাতে হয়, সেজন্য আমাকে একটু স্টেপ বাড়িয়ে করছি। অনেকে বলে স্যার এত স্টেপ নিচ্ছেন কেন, 3টে স্টেপ কেন করছেন? এটা কিন্তু 2 স্টেপেও করা যায়, আমি তাকেই বলে দিতে পারবো এটা অ্যান্সার 0 হবে। ঠিক আছে, কিন্তু তাও তোমাদের বোঝার জন্য একটু মানে যাতে সবাই বুঝতে পারে তার জন্য একটু টাইম নিয়ে করানো হচ্ছে। ঠিক আছে, জাস্ট দেখো এবার দেখো 90-এর গুণিতক হচ্ছে 4,
90 এর গুণিতক হচ্ছে 4, মানে 90 এর সাথে আমরা কত দিয়ে গুণ করছি? জোড়া সংখ্যা দিয়ে গুণ করছি। তাহলে 90 এর সাথে যদি জোড়া সংখ্যা দিয়ে গুণ করি, একটা কথা বলো, 90 এর সাথে যদি জোড়া সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কসটা চেঞ্জ হবে না? চেঞ্জ হবে না? চেঞ্জ হবে না, অর্থাৎ কসটা কসই থাকবে, আর পাশে বসে থাকা ছোটো অ্যাঙ্গেল ডিটা যেরকম আছে সেরকম বসে যাবে। ক্লিয়ার হলো? এবার দেখতে হবে এটার কত নাম্বার কোয়াড্রেন্টে পড়ছে। দেখো এটা হচ্ছে তোমার 4th কোয়াড্রেন্টে পড়বে। দেখো এখান থেকে স্টার্ট করে এতটা হচ্ছে তোমার 90 ডিগ্রি ইন্টু 4, এই গোটাটা ঘুরে আসলে 90 ডিগ্রি ইন্টু 4, তার থেকে আরও ডি বিয়োগ হচ্ছে, টি বিয়োগ হচ্ছে, মানে এই কোয়াড্রেন্টেই থাকবে, মানে 4th কোয়াড্রেন্টে থাকবে। 4th কোয়াড্রেন্টে কস কী হয়? পজিটিভ হয়, তাই জন্য কসের আগে আর কোনো সাইন দেওয়ার দরকার পড়ছে না, পজিটিভ রাখলাম। সাইন 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস ডি। দেখো 90 এর গুণিতক হচ্ছে বিজোড় সংখ্যা, 90 এর সাথে বিজোড় সংখ্যা 1 গুণ হচ্ছে, তাহলে সাইনটা নিশ্চয়ই সাইন থাকবে না, ওটা কসে চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটাকে কস লিখলাম। ঠিক আছে, কস লিখলাম। আচ্ছা, এবার তার সাথে কি রয়েছে? দেখো পাশে ছোটো অ্যাঙ্গেল ডি আছে, তাহলে কস ডি লিখলাম। এখানে বাইরে মাইনাস আছে, আর এটার সাইন কি চেঞ্জ আসবে আসবে না সেটা দেখি। দেখো 90 ডিগ্রি ইন্টু 1, 90 ডিগ্রি ইন্টু 1 বলতে এতটা হচ্ছে 90 ডিগ্রি ইন্টু 1, তার সাথে আরও ডি এর যোগ, তার সাথে আরও ডি এর যোগ, মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কী হয়? পজিটিভ হয়, অর্থাৎ প্লাস বাইরে বেরোবে, তাহলে প্লাস বেরোচ্ছে আর বাইরে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে, ফলে এখানে মাইনাস হবে, তাহলে প্লাস কস ডি মাইনাস কস ডি কেটে গেল, অ্যান্সার হচ্ছে 0। বোঝা গেল কি বললাম? এভাবে অ্যান্সার হচ্ছে 0 হচ্ছে। তাহলে এই হয়ে গেল তোমাদের 7 দাগের 2 অঙ্কটা। দেখো 7 দাগের যে 1 অঙ্কটা করেছিলাম আর 7 দাগের যে 3 অঙ্কটা করেছিলাম পুরোপুরি হুবহু সেম। তোমরা এর জায়গাতে আর বি এর জায়গাতে 180 ডিগ্রি মাইনাস সি বসাবে, এর জায়গাতে বির জায়গাতে 180 ডিগ্রি মাইনাস ডি বসাবে, বসিয়ে 7 দাগের 3 অঙ্কটা নিজেরাই প্রমাণ করতে পারবে যদি 1 দাগের অঙ্কটা বুঝে থাকো। তাই জন্য 7 দাগের 3 অঙ্কটা আমি করাবো না, ওটা খুব ইজি অঙ্কটা, তোমাদের জন্য হোমওয়ার্ক। বোঝা গেল কি বললাম? চলো নেক্সট অঙ্কতে আসি। 7 দাগের 4 অঙ্ক। এখানে দেওয়া আছে tan a প্লাস বির সাথে প্লাস করতে হবে tan c প্লাস ডি, করলে নাকি এটার অ্যান্সার 0 আসবে। আমাকে এটা প্রমাণ করতে হবে যে এই গোটা জিনিসটার ভ্যালু কত আসবে? 0 আসবে, এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ কী করে করবো? দেখো বৃত্তস্থ চতুর্ভুজের কথাটা নিশ্চয়ই মনে আছে, যে এখানে বলেই দিয়েছিল যে বৃত্তস্থ চতুর্ভুজ আছে, অর্থাৎ এইটা যদি একটা গোটা বৃত্ত হয় তাহলে তার এই হচ্ছে তোমার চতুর্ভুজ। এই চতুর্ভুজের ABCD 4টে কোণ বলা আছে, এটা A, এটা B, এটা C, এটা D। আমরা জানি যে A কোণের সাথে C কোণের যোগফল 180 হবে, অর্থাৎ কোণ A প্লাস কোণ C এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে তার অ্যান্সার 180 আসবে। কেন আসবে বুঝেছো? কারণ এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, মানে বৃত্তের মধ্যে থাকা চতুর্ভুজ, গোটা বৃত্তের মধ্যে থাকা চতুর্ভুজ। তাহলে কোনো বৃত্তের মধ্যে যদি চতুর্ভুজ হয় তাহলে তার সামনাসামনি দুটো অ্যাঙ্গেল, এই যে তোমার যেটা বিপরীত যে দুটো অ্যাঙ্গেল, এদের মানটা অ্যাকচুয়ালি 180 হয়। এই জন্য A আর Cকে যুক্ত করলে 180 হয়। এটা আগের ক্লাসের উপপাদ্য পড়েছো নিশ্চয়ই। তাহলে এখান থেকে কোণ A এর মানটা বার করলে কত হবে? Cটা পাশে চলে যাবে, অর্থাৎ কোণ A ইজিক্যাল টু যেটা হবে 180 মাইনাস হচ্ছে C, কোণ C। বোঝা গেল? আর একবার B আর D কে যুক্ত করলে কত হবে? 180 হবে, অর্থাৎ কোণ B প্লাস হচ্ছে কোণ D, এটাকে যুক্ত করলে 180 হবে। এবার কথাটা হচ্ছে আমরা যদি এখান থেকে B এর মান বার করি তাহলে ডিটাও পাশে চলে যাবে। ঠিক আছে, B এর মান যদি বার করি তাহলে ডিটাও পাশে চলে যাবে, কিন্তু এইখানে B এর মান বার করলে না অঙ্কটা সহজে হবে না। এখানটাতে আমরা একটা কাজ করবো, এখানে ডি এর মান বার করবো, কারণ দেখো এ আর বিকে একসাথে যুক্ত করে দিয়েছে, অঙ্ক করতে প্রবলেম হবে, সেজন্য এখানে ডি এর মান বার করবো। তাহলে কোণ ডি এর মান বার করলে এখানে হবে 180 মাইনাস হচ্ছে কোণ ডি। বোঝা গেল কি বলেছি? তাহলে সব কিছুকে কিসে কনভার্ট করে নেবো? সিতে আর ডিতে কনভার্ট করে নেবো, নিয়ে তারপর অঙ্ক করবো, আরামসে নেমে যাবে। দেখো এখানে রয়েছে tan a প্লাস বি, তাহলে ট্যানের জায়গাতে ট্যান লিখলাম, ট্যানের জায়গাতে ট্যান লিখলাম। এবার দেখো এখানে এ এর মান কত? এ এর মান হচ্ছে 180 মাইনাস সি, তাহলে এর জায়গাতে লিখবো 180 মাইনাস সি, পাশে রয়েছে প্লাস বি, তাহলে লিখলাম, এটা ব্র্যাকেট ক্লোজ। এখানে দেখো tan c প্লাস ডি রয়েছে, তাহলে প্লাস দিলাম, tan লিখলাম। আচ্ছা আমাদেরকে এটার অ্যান্সার 0 প্রমাণ করতে হবে, তাহলে এটাকে LHS ধরে নিই, বাঁ হাতটাকে LHS অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ধরে নিই, আর এই 0টাকে মুছে দিই। আমাদেরকে মনে রাখবে এটার অ্যান্সার 0 আনতে হবে। ঠিক আছে, দেখো এখানে সি এর জায়গাতে কত বসাবো? কিছু বসাবো না, যেমন সি আছে সিটা থাকলো, প্লাস দিয়ে প্লাস থাকলো। ডি এর মান কতবার করেছি? ডি এর মান কতবার করেছি? ডি এর মান কতবার করেছি? 180 মাইনাস বি হবে এখানে। দেখো ডি এর মান কত হবে? এই বিটাও পাশে গেলে 180 মাইনাস বি হবে, তাহলে এখানে ডি এর জায়গাতে বসাবো 180 মাইনাস হচ্ছে বি। বোঝা গেল কি বললাম? তাহলে ডি এর মান কত বেরোলো? 180 মাইনাস হচ্ছে বি। এবার একটা কাজ করছি, একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখছি। দেখো ট্যানটাকে ট্যান লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 180টাকে ভেঙে লিখলাম 90 ডিগ্রি ইন্টু হচ্ছে 2 প্লাস বি লিখলাম মাইনাস সি লিখলাম, সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম। বলো এটা বুঝতে পেরেছো কিনা? দেখো 180কে ভেঙে লিখলাম 90 ডিগ্রি ইন্টু 2, তারপরে দেখো বি এর আগে ছিল প্লাস চিহ্ন, দেখো এখানে প্লাস বি হচ্ছে, আর সি এর আগে ছিল মাইনাস চিহ্ন, দেখো সি এর আগে মাইনাস দিয়েছি, বাইরে প্লাস রেখেছি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে।
বুঝতে পেরেছো? মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, দেখো বি এর আগে ছিল প্লাস চিহ্ন, দেখো আমি যদি ব্র্যাকেটটা খুলি বি এর আগে প্লাস চিহ্নই থাকবে, সি এর আগে দেখো এখানে মাইনাস হচ্ছে, দেখো প্লাসে আর মাইনাসে কী হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস সি হচ্ছে, আগের লাইনে সি এর আগে কী ছিল, মাইনাস ছিল, তাহলে অসুবিধা কিছু নেই, ঠিকই আছে। আচ্ছা এবার এইটা একটু চেক করো, দেখো এটাকে যদি লিখি একইভাবে লিখতে পারি, ট্যানের জায়গায় ট্যান লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 180 আছে দেখে দেখে 180 লিখলাম, তারপরে দেখো এখানটাতে মাইনাস রয়েছে না, আমি একটা কাজ করছি এখানে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে বি এর আগে হয়ে যাবে প্লাস, সি এর আগে ছিল প্লাস, এখানে কিছু ছিল না মানে প্লাস চিহ্ন ছিল, মাইনাস কমন নিয়েছি, ফলে এখানে সি এর আগে হয়ে যাবে মাইনাস। বোঝা গেল কথাটা কি বললাম, সি এর আগে হয়ে যাবে হচ্ছে মাইনাস হয়ে যাবে। বোঝা গেছে কি বলেছি এতটা অবধি? এই 180টাকে আমরা এরকমভাবেও লিখতে পারি, 180টাকে আমরা চাইলে এরকমভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে 90 ইন্টু হচ্ছে 2, 90 ইন্টু হচ্ছে 2, তাহলে 180 বোঝায়। 180 মানে কত, 90 ইন্টু 2 বোঝায় কিনা বলো? বোঝায়। আচ্ছা এবার দেখো 90 ইন্টু 2 করা মানে কী হবে, 90 এর গুণিতক হচ্ছে জোড় সংখ্যা, 90 এর গুণিতক হচ্ছে জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা থাকলে ট্যানটা ট্যান থাকবে না, ট্যানটা চেঞ্জ হবে, ট্যানটা ট্যানই থাকবে, তাহলে এখানে ট্যানটা ট্যানই থাকলো, আর পাশে বসে থাকা এই ছোটো অ্যাঙ্গেলটা বি মাইনাস সি, এখানে বসিয়ে দিলাম বি মাইনাস সি। এবার কথাটা হচ্ছে যে এটা কত নাম্বার কোয়াড্রেন্টে পড়ছে, দেখো 90 ইন্টু 2 মানে কত হবে, 90 ইন্টু 2 মানে এতটা হচ্ছে 90 ইন্টু 2, তার সাথে আরও যোগ হচ্ছে বি মাইনাস সি, যোগ হচ্ছে বি মাইনাস সি মানে এখানে নামবে, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে ট্যান কী হয়, পজিটিভ হয়, এখানে কি আছে ট্যান আছে, ফলে এটার অ্যান্সার পজিটিভে বেরোবে, তাহলে ট্যান বি মাইনাস সি। এবার দেখো এটা দেখো ট্যান 90 ডিগ্রি ইন্টু 2 মাইনাস বি মাইনাস সি বলছে, তাহলে এবার দেখো 90 এর গুণিতক ফের জোড় সংখ্যা, অর্থাৎ ট্যানটা ট্যানই রাখবো, তার পাশে বি মাইনাস সি আছে দেখে দেখে বি মাইনাস সি বসিয়ে দেবো। এবার দেখো এখানে 90 ইন্টু 2 মাইনাস হচ্ছে বি মাইনাস সি, 90 ইন্টু 2 বলতে এখান থেকে এতটা হচ্ছে 90 ইন্টু 2, তার থেকে আরও বি মাইনাস সি বিয়োগ হয়ে যাচ্ছে, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসছি। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি চলে আসি, কারণ বিয়োগ হচ্ছে বি মাইনাস সিটা, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসছি। সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ, সাইন, এখানে কি আছে ট্যান, ফলে এটা কী হবে, নেগেটিভ হবে। বোঝা গেল? তাহলে এটা দেখো প্লাস ট্যান বি মাইনাস সি, এখানে আছে মাইনাস ট্যান বি মাইনাস সি, অ্যান্সার হয়ে গেল 0। এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, ধোঁয়া উড়িয়ে দিলাম পুরো। বলো বুঝতে পারলে কি না? তাহলে এইভাবে আমরা কোন অঙ্কটা করলাম, 7 দাগে 4 অঙ্কটা করলাম, পুরো ধোঁয়া উড়িয়ে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোরা। নেক্সট অঙ্কতে আসা যাক। এটা তো ধোঁয়া ওড়ানোর অঙ্ক, এটা তো পাতি অঙ্ক, বাচ্চাদের অঙ্ক, এটা তো আগের ক্লাসেই করে এসেছি এরকম ধরনের অঙ্ক, এটা কোনো অঙ্ক নাকি? দেখো এটা উড়িয়ে দেবো, 2 সেকেন্ডও লাগবে না। দেখো এখানে কি হয়েছে, এটা LHS ধরে নিচ্ছি, এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি, তো এই গোটা জিনিসটার মান কত আমাকে প্রমাণ করতে হবে, 1 প্রমাণ করতে হবে। ঠিক আছে, গোটা জিনিসটার মান কত প্রমাণ করতে হবে, 1 প্রমাণ করতে হবে। তো খুব ইজি অঙ্ক। তো আমি একটা কাজ করছি, LHS যখন ধরছি এখান থেকে 1টা সরিয়ে দিচ্ছি, আমাকে মনে রাখবে কত অ্যান্সার আনতে হবে, এটার অ্যান্সার আনতে হবে 1। দেখো আনি কী করে, খুব ইজি। ফার্স্টে ট্যান 1 2 3 যেরকম আছে সেরকম বসিয়ে দিলাম এখানে, ট্যান 1 ডিগ্রি, ট্যান 2 ডিগ্রি, ঠিক আছে, ট্যান 3 ডিগ্রি, এগুলো যেরকম আছে দেখে দেখে খালি বসিয়ে দাও, এতটা অবধি, কোনো ঝামেলা নেই। চেঞ্জ করো এইখানটাতে এসে, দেখো এখানে ডট 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 আছে, তো ডট 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 থাকলো, এখানে ট্যান 87 আছে, মানে আমি এটাকে লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি, এটার মানেই দেখো 87 ডিগ্রি। দেখো বুঝতে পারলে কিনা, 90 থেকে যদি 3-এর বিয়োগ দিই তাহলে কত হবে, 87 হবে ভাই। তাহলে ট্যানের জায়গাতে ট্যান বসে আছে, 90 থেকে 3-এর বিয়োগ করে 87 করছি, কেন করছি এক্ষুনি বুঝতে পারবে। দেখো ট্যান 88 আছে, তাহলে ট্যান 88টাকে এরকম লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি। বোঝা গেল? 89টাকে কত লিখতে পারি, ট্যান 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। বলো এটা বুঝতে পারলে কিনা। 90 থেকে যদি 2-এর বিয়োগ দিই দেখো 88 মিলবে, 90 থেকে যদি 1-এর বিয়োগ দিই দেখো 89 মিলবে। এই অঙ্ক ক্লাস 9-এ এই ক্লাস 10-এ করে এসছো, এই অঙ্ক একদম ইজি অঙ্ক, কিছু নেই। এবার দেখো এখানে ট্যান 1 ডিগ্রি আছে, ট্যান 2 ডিগ্রি আছে, ট্যান 3 ডিগ্রি আছে, যেরকম আছে বসিয়ে দাও দেখে দেখে। এগুলো সব গুণে আছে, কিন্তু এগুলো কিন্তু সব গুণে আছে। একটা কথা মনে রাখবে, এখানে আমি একটা কথা বলেছি, কামান শোনো মন দিয়ে। দেখো এই যে ট্যান 1 ডিগ্রি, ট্যান 2 ডিগ্রি, ট্যান 3 ডিগ্রি আছে, এরপরে কিন্তু ট্যান 4 ডিগ্রি এর সাথে গুণে আছে, তারপরে ট্যান 5 ডিগ্রি গুণে আছে, ট্যান 6 ডিগ্রি গুণে আছে, ট্যান 7 ডিগ্রি গুণে আছে। এইভাবে এক একটা নাম্বার কিন্তু এখানে গুণে রয়েছে, এখানে কিন্তু গুণে রয়েছে। দেখো 1 থেকে স্টার্ট করে 89 খানা নাম্বার কি টানা লেখাটা কখনো সম্ভব হবে না। তার জন্য ট্যান 1 2 3 লিখে পরপর ডট ডট দিয়ে ছেড়ে দিয়েছে, মানে বুঝতে হবে যে এরপরে ট্যান 4 ডিগ্রি গুণে আছে, ট্যান 5 ডিগ্রি গুণে আছে, ট্যান 6 ডিগ্রি গুণে আছে। এইভাবে কিন্তু এই জিনিসগুলো গুণে আছে। বোঝা গেল কথাটা কি বললাম? তো চলো এবার কিছুই না, ইজি অঙ্ক। ট্যান 1 ডিগ্রি যেরকম আছে করলাম, ট্যান 2 ডিগ্রি যেরকম আছে করলাম, ট্যান 3 ডিগ্রি যেরকম আছে করলাম। এবার দেখো এখানে ডট 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 যেরকম আছে ডট 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 দিলাম, মানে এগুলো সব গুণে রয়েছে। এবার দেখো এখানে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা আগের ক্লাসের ফর্মুলা। এটা যদি কেউ না জানো তাহলে ভাই আমার কাছে কিছু করার নেই, এটা আগের ক্লাসের ফর্মুলা, পুরক্ষণ, যেটা 24 অধ্যায় ছিল তোমাদের ক্লাস 10-এ। এগুলো না জানলে কিছু করার নেই, ক্লাস 11 অঙ্ক বুঝবে না। দেখো এখানে দেখো কি বলছে, ট্যান
90 ডিগ্রি মাইনাস থিটা, এই মাইনাস থিটায় ছোটো অ্যাঙ্গেলটাকে থিটা বলে মনে করো, তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়, কট থিটা হয়। তাহলে কট থিটা হয়, থিটা বলতে কোন অ্যাঙ্গেলটার কথা বলছি, 3 ডিগ্রিটার কথা বলছি, তাহলে কট 3 ডিগ্রি। সেম কাজ এখানে, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা বলছে, তার মানে কি হবে, কট থিটা হবে। তাহলে কট এখানে কত ডিগ্রি হবে, 2 ডিগ্রি হবে, কট 2 ডিগ্রি হবে, বোঝা গেছে। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়, কট থিটা হয়। তাহলে কট থিটা বলতে কোনটা, 1 ডিগ্রি, তাহলে কট 1 ডিগ্রি, বোঝা গেল কি বললাম। আচ্ছা এই যে ট্যান 1 ডিগ্রি আছে না, এটাকে 1/cot 1 ডিগ্রি লিখতে পারি, 1/cot 1 ডিগ্রি লিখতে পারি, ইন্টু ট্যান 2 ডিগ্রি যেটা আছে সেটাকে লিখতে পারি 1/cot 2 ডিগ্রি লিখতে পারি। এখানে যেটা ট্যান 3 ডিগ্রি আছে সেটাকে 1/cot 3 ডিগ্রি লিখতে পারি। এবার ডট 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 দিয়ে যেরকম এগুলো আছে সেরকম লিখে দাও, cot 3 ডিগ্রি, cot 2 ডিগ্রি, cot 1 ডিগ্রি, যেরকম আছে দেখে দেখে লিখে দাও। দেখো cot 1 ডিগ্রির সাথে cot 1 ডিগ্রি কেটে যায়, cot 2 ডিগ্রির সাথে cot 2 ডিগ্রি কেটে যায়, cot 3 ডিগ্রির সাথে cot 3 ডিগ্রি কেটে যায়, ঠিক আছে। আর এইখানে যেগুলো থাকবে cot 4 ডিগ্রি, তার এখানেও একটা cot 4 ডিগ্রি পাবে কেটে যাবে, cot 5 থাকবে ওখানে একটা cot 5 পাবে কেটে যাবে, সব কটা নাম্বার কেটে যাবে দেখবে। আর এখানে একটা নাম্বার আসবে cot 45 ডিগ্রি, যেটা কাটবে না, ঠিক আছে। তাহলে দেখবে এখানে সব কটা নাম্বার কেটে যাবে। কি বললাম কথাটা বুঝতে পেরেছো, সব কটা নাম্বার দেখবে কেটে যাবে। এখানে যদি cot 4 ডিগ্রি থাকতো এখানে একটা cot 4 ডিগ্রি পেতে, এখানে যদি cot 5 ডিগ্রি থাকতো এখানে একটা cot 5 ডিগ্রি পেতে, বোঝা গেল। তাহলে সব নাম্বার কেটে যাচ্ছে, ফলে অ্যান্সার কত আসে, সব যদি এরকম গুণে ভাগে কাটলে অ্যান্সার কত আসে ভাই, গুণে ভাগে কাটলে অ্যান্সার আসে হচ্ছে 1 আসে, যোগে বিয়োগে কাটলে অ্যান্সার কত আসে, 0 আসে, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছো। তাহলে এটা দেখো গুণে কাটাকুটি করেছি, তার জন্য অ্যান্সার কত এসছে, 1 এসছে। আমাকে কত প্রমাণ করতে দিয়েছিল, 1 প্রমাণ করতে দিয়েছিল, বোঝা গেছে কি বললাম। দেখো 8-এর দাগে 2-এর অঙ্কটাতে চলে আসলাম, ঠিক আছে। দেখে মনে হচ্ছে অনেক বড়, অনেক ভয় লাগছে যে কি হবে রে ভাই, পারবো কি পারবো না, ঠিক আছে। তোমরা যখন নিজেরা ট্রাই করেছো অনেক সময় হয়তো ভয় পেয়েছো, কিছুই নেই। তুমি যদি আমাদের যখন অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো করিয়েছিলাম সেখানে যে বেসিক রুলগুলো বলেছিলাম সেই জিনিসটা যদি মনে থাকে এই অঙ্ক একদম ধোঁয়া উড়িয়ে দেবে, কিচ্ছু নেই। চলো 8-এর দাগে 2-এর অঙ্কটা করা যাক। দেখো কি বলছে যে tan স্কয়ার π/16 থেকে স্টার্ট করে tan স্কয়ার 7 π/16 অবধি এতগুলো নাম্বার দিয়েছে এবং সবকটা গুণ আকারে রয়েছে। এদের মান কত আছে, এদের মান হচ্ছে 1। এদের মান আমাকে কত আনতে হবে ভাই, এদের মান আনতে হবে হচ্ছে আমাদেরকে কত, এদের মান আনতে হবে হচ্ছে 1 আনতে হবে, ঠিক আছে। তো এটাকে আমরা LHS ধরে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড ধরে সলভ করব এবং অ্যান্সারটা কত আসবে, এদের 1 আসবে। কী করে করব দেখো, tan স্কয়ার π/16 থেকে স্টার্ট করে tan স্কয়ার 4 π/16 অবধি কোনো রকম কোনো চেঞ্জ করব না, এতটা অবধি যেরকম আছে দেখে দেখে খালি বসাও। এখানে tan স্কয়ার π/16, তারপরে আছে tan স্কয়ার 2 π/16, ঠিক আছে। আর এখানে বসালাম হচ্ছে tan স্কয়ার 3 π/16, ঠিক আছে। এখানে বসালাম হচ্ছে tan স্কয়ার 4 π/16, এতটা অবধি কোনো চেঞ্জ হবে না, এতটা অবধি ঠিকঠাক আছে। গল্প শুরু হবে এইখান থেকেই, tan স্কয়ার 5 π/16 যেখানে আছে সেখান থেকে গল্প শুরু হবে। কি গল্প হবে ভাই, গল্পটা এটা হবে, মনে করো tan স্কয়ার আছে, আমাকে না এখানে ট্যানগুলোকে যদি কাটাতে হয় তাহলে ট্যানগুলোকে চেঞ্জ করতে হবে কিসেতে, কটে চেঞ্জ করতে হবে। কটে যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে আমাদের ট্যানগুলো কেটে যাবে। এবার ট্যানের বিয়োগটা যদি আমি পাই থেকে করি না, ট্যানের বিয়োগটা যদি আমরা পাই থেকে করি তাহলে ট্যানটা ট্যান থাকবে, কটে চেঞ্জ করা যাবে না। সেজন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, ট্যানটাকে কটে যদি চেঞ্জ করতে হয় আমাকে এখানে এই π/2 এর থেকে কিছু যোগ করে বা কিছু বিয়োগ করে, কিছু যোগ করে বা কিছু বিয়োগ করে 5 π/16টাকে মেলাতে হবে। তো চলো দেখো কত যোগ করলে এটা মিলবে। দেখো এখানে বোঝো ভালো করে, দেখো π/2 এর সাথে কত যোগ করলেই 5 π/16 মিলবে। আগের ক্লাসেও বুঝিয়েছিলাম, π/2 এর সাথে যদি ধরলাম x যোগ করলে আমাদের মিলবে হয়তো 5 π/16। তাহলে x এর মানটা বার করো এখান থেকে, x এর মানটা যদি তুমি বার করো তাহলে 5 π/16 আর প্লাস π/2টা বসে চলে গেল, অর্থাৎ মাইনাস π/2 হয়ে যাবে। অর্থাৎ এখানে যেটা অ্যান্সার আসবে, নিচে আসবে 16, এখানে আসবে 5 π, এখানে আসবে 8 π, বিয়োগ টিয়োগ করলে অ্যান্সার আসবে -3 π/16 আসবে। x এর মান আসবে -3 π/16। তাহলে π/2 এর সাথে কত যোগ করতে হচ্ছে, -3 π/16কে, মানে এইখানটাতে কত যোগ করতে হচ্ছে, মাইনাস যোগ করতে হচ্ছে, মানে π/2 এর সাথে মাইনাস করতে হচ্ছে কত, 3 π/16, মাইনাস করতে হচ্ছে কত, 3 π/16, এইটা করতে হচ্ছে। বোঝা গেল কি বললাম। π/2 এর সাথে এখানে তো প্লাস আছে আর আমার অ্যান্সারটা কিসে বেরিয়েছে, নেগেটিভে, তাহলে π/2 এর সাথে নেগেটিভ করতে হচ্ছে কত, 3 π/16, তাহলে আমাদের কত অ্যান্সার মিলবে, 5 π/16। ঠিক একই রকমভাবে এটা যদি করো দেখবে এটা 2 π/16 আসবে, -2 π/16 আসবে। দেখো দেখিয়ে দিচ্ছি, মিলিয়ে দিচ্ছি, দেখো π/2 এর সাথে কিছু একটা যোগ করলে অ্যান্সার আসবে 6 π/16, ধরে নিলাম 6 π/16 অ্যান্সার আসবে, ঠিক আছে। তাহলে এক্সটা এখানে থাকলো, π/2টা অপাশে পাঠালাম, তাহলে 6 π/16 -π/2
তাহলে লসাগু করলে নিচে হচ্ছে 16, 16কে 16 দিয়ে ভাগ করলাম 1 পেলাম, 1কে 6 পাই দিয়ে গুণ করলাম 6 পাই পেলাম, মাইনাস আছে লিখলাম 2কে 16 দিয়ে ভাগ করলাম 8 পেলাম, 8কে 2 দিয়ে পাই দিয়ে গুণ করলাম 8 পাই হলো। তাহলে 6 পাই থেকে 8 পাই এর বিয়োগ হচ্ছে, তাহলে বড় যেটা তার আগে যেটা সাইন সেটা বসবে, অর্থাৎ -2π/16 বসবে। তার মানে কি বুঝলাম, এই π/2 এর সাথে আমাদেরকে যেটা এক্স এর মান বেরিয়েছে অর্থাৎ -2π/16 সেটা এখানে বসাতে হবে, π/2 এর সাথে মাইনাস করতে হবে 2π/16, তবে আমাদের 6π/16 মিলবে। তোমরা করেও দেখতে পারো, π/2 এর সাথে মাইনাস করো 2π/16, তাহলে আমাদের 6π/16 আসবে। এর পরেরটা যদি করো না 7π/16, দেখবে এটা π/2 এর থেকে মাইনাস করতে হবে π/16, তবে আমাদের 7π/16 আসবে। তোমরা করে দেখে নিও, এটা আমি দুটো দেখিয়ে দিলাম, বাকিটা তোমরা করে নিও। দেখো এবার কি করে করবো, দেখো তাহলে এই যে 5π/16 রয়েছে, তাহলে 5π/16টাকে আমরা কি লিখতে পারি, π/2 মাইনাস, দেখো π/2 মাইনাস 3π/16, মাইনাস হচ্ছে 3π/16। দেখো আমরা তাই বার করেছিলাম, π/2 এর সাথে মাইনাস 3π/16 করেছিলাম। π/2 এর সাথে এক্স এর মান কত রে ভাই, এক্স এর মান এখানে বসাও না, এক্স এর মান কত বসাও, এক্স এর মান এখানে -3π/16 বসাও এখানে। তাহলে π/2 এর সাথে মাইনাস করছি কত 3π/16, তবে আমাদের 5π/16 মিলছে। তাহলে π/2 এর থেকে যদি আমরা মাইনাস করতে পারি 3π/16, তাহলে আমাদের 5π/16 মিলে যাবে। এটা তোমরা নিজেরা করে দেখো, π/2 এর সাথে মাইনাস করে দেখো তোমার হচ্ছে 3π/16কে, π/2 এর সাথে মাইনাস করে দেখো 3π/16কে, দেখবে তোমার হচ্ছে 5π/16 মিলবে। ঠিক আছে, এটা করে দেখো, নিজেরাই করে দেখো, π/2 আর এইটার মধ্যে বিয়োগ করো, নিজেরা খাতা পেন নিয়ে লসাগু করো নিজেরা, এইটুকু করে দেখবে এই 5π/16 মিলে যাচ্ছে। এগুলো একদম বাচ্চাদের জিনিস, ঠিক আছে, এগুলো ক্লাস 10 লেভেলের জিনিস, এগুলো কিন্তু বলো না যে এগুলো ক্লাস 11-এর সায়েন্সের জিনিস, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে যেটা রয়েছে তোমার tan স্কোয়ার 6π/16, এখানে আমরা এটাকে এরকম করতে পারি, tan স্কোয়ার π/2 মাইনাস এখানে কত বেরিয়েছিল 2π/16, 2π/16, ঠিক আছে। তাহলে আমরা যদি π/2 এর থেকে 2π/16কে বিয়োগ করি, π/2 এর থেকে 2π/16কে বিয়োগ করি, তাহলে আমাদের 6π/16 মিলবে। বিয়োগ করে দেখো, নিজেরা যদি বিশ্বাস না হয় তাহলে π/2 থেকে 2π/16কে বিয়োগ করে দেখো, 6π/16 মিলে যাবে। তোমরা বিয়োগ করে দেখো, নিজেরা বিয়োগ করো, তাহলে বুঝতে পেরেছো জিনিসটা এতটা অবধি। আচ্ছা, এবার দেখো এখানে রয়েছে tan স্কোয়ার 7π/16, tan স্কোয়ার 7π/16, এইটার জন্য কিভাবে মেলাবো, tan স্কোয়ার, ঠিক আছে, tan স্কোয়ার 7π/16টাকে লিখতে পারো এরকমভাবে, π/2 মাইনাস π/16, এটা যদি বিয়োগ করো, π/2 এর থেকে যদি π/16কে বিয়োগ করো, তাহলে দেখবে 7π/16 মিলে যাচ্ছে। তোমরা এটা নিজেরা করে দেখো, π/2 আর π/16 বিয়োগ করে দেখো, তোমার 7π/16 মিলে যাচ্ছে। এবার দেখো tan স্কোয়ার π/16কে আমি এরকমভাবে লিখতে পারি 1/cot স্কোয়ার, 1/cot স্কোয়ার π/16 লিখতে পারি, বোঝা গেল এটা, ইন্টু tan স্কোয়ার 2π/16কে লিখতে পারি 1/cot স্কোয়ার 2π/16 লিখতে পারি, বোঝা গেল এতটা। এটাকে লিখতে পারি ইন্টু 1/cot স্কোয়ার 3π/16 লিখতে পারি, বোঝা গেল কোন জিনিসটা। আচ্ছা দেখো tan স্কোয়ার 4π/16 আছে, এটাকে কি লিখতে পারি ভাই, এটাকে এরকম লিখতে পারি যে tan স্কোয়ার 4 জায়গাতে 4 থাকলো, পাইয়ের দেখো এই গোটা জিনিসটা না অ্যাকচুয়ালি 45 ডিগ্রি, এই যে 4π/16 আছে এটার মানে হচ্ছে 45 ডিগ্রি। যারা বুঝতে পারছো না তাদেরকে বোঝানোর জন্য এটা করছি, নাহলে ডাইরেক্ট এইটা জায়গাতে 1 লিখে দিতে পারতাম, কিন্তু অনেকে বুঝতে পারবে না বলে করে দেখাচ্ছি। দেখো তাহলে দেখো এখানে tan স্কোয়ার আছে, তো তাহলে tan স্কোয়ার রাখলাম, এটাকে 4π/16 আছে, তো 4-এর জায়গায় 4 থাকলো, পাইটাকে কী করছি 180 ডিগ্রি বসিয়ে দিচ্ছি। পাইয়ের মান কত হয়, পাইয়ের মান ভাই 180 ডিগ্রি হয় না, ত্রিকোণমিতিতে রেডিয়ানে কত হয় 180 ডিগ্রি হয়, তো তাই বসিয়ে দিলাম, আর নিচে যেমন 16 আছে 16 বসিয়ে দিলাম, বোঝা গেছে তার অবধি। তোমরা নিজেরা করে দেখো, 4 আর এই 4π/16 মানে অ্যাকচুয়ালি হচ্ছে 45 ডিগ্রি, হিসাব করে আমি এখানে পেয়ে যাবো, দেখবে। আচ্ছা এখানে দেখো tan স্কোয়ার আছে, তাহলে tan স্কোয়ারটাই দেখো, এবার এখানে দেখো এই জায়গাটা ভালো করে বোঝার আছে, π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়, এর আগে অঙ্কতেও করেছি cot থিটা, তাহলে এখানে কি হবে cot হবে, আর থিটা বলতে কোন পোর্শনটাই 3π/16, তাহলে 3π/16 হবে। আর এখানে কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, বোঝা গেল তার অবধি। এখানে দেখো তো tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হবে, cot থিটা হবে, তাহলে cot লিখলাম। আর থিটা বলতে কত 2π/16, তাহলে 2π/16 লিখলাম। মাথায় কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, বোঝা গেল তার অবধি 16। তাহলে এটাও দেখো cot স্কোয়ার কত আসবে, 16 আসবে। দেখো হিসাব করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হবে cot থিটা, তাহলে cot, আর থিটা বলতে কত আছে, থিটা বলতে π/16, আর এখানে কি আছে স্কোয়ার আছে, তাহলে এখানে স্কোয়ার দিলাম, গল্প শেষ। বুঝতে পেরেছো কিনা বলো, এতটা অবধি বুঝতে পেরেছো নিশ্চয়ই, যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হবে ভাই, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হবে cot থিটা, তাহলে cot
ঠিক আছে, কট আর থিটা বলতে এই ছোটো অ্যাঙ্গেলটা π/16 এখানে বসাচ্ছি। এত অবধি কোনো সমস্যা নেই। এখানে দেখো নিচে রয়েছে কট স্কোয়ার π/16, এখানে রয়েছে উপরে কট স্কোয়ার π/16, কেটে যাবে। এখানে নিচে রয়েছে কট স্কোয়ার 2π/16, এখানে উপরে কট স্কোয়ার 2π/16, কেটে যাবে। এখানে নিচে কট স্কোয়ার 3π/16, এখানে উপরে কট স্কোয়ার 3π/16, কেটে যাবে। এখানে দেখো 4 আর 16 কাটলাম, নিচে থাকে 4, 4 আর 180 কাটলাম, এখানে থাকবে হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি থাকবে। এত অবধি ক্লিয়ার? এত অবধি ক্লিয়ার তো রে ভাই? আচ্ছা, এবার দেখো তাহলে এখানে হচ্ছে tan স্কোয়ার 45 ডিগ্রি, 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান কত ভাই? 1। 1 এর কী হচ্ছে? স্কোয়ার হচ্ছে, মানে অ্যান্সার কত আসবে? 1 আসবে। এটাই তো আমাকে বার করতে বলেছিল, বুঝতে পেরেছো? tan স্কোয়ার 45 ডিগ্রির মান কত? 1। তার যদি স্কোয়ার করি কত আসবে? 1 আসবে। গল্প শেষ। তাহলে এইভাবে আমরা কোন অঙ্কটা করে ফেললাম? এইভাবে আমরা ওই 8 এর দাগের 2 এর অঙ্কটা কমপ্লিট। বোঝা গেল? নেক্সট অঙ্কতে আসা যাক। চলো এই অঙ্কটা করবো। হ্যাঁ, 9 এর দাগের অঙ্কটা। ঠিক আছে, 9 এর দাগের অঙ্কটাতে কী বলছে? tan 181 ডিগ্রি, tan 182 ডিগ্রি, tan 183 ডিগ্রি। তারপর এগুলো কিন্তু এরপরে আরও গুণে আছে। tan 184 ডিগ্রি মানে 184 ডিগ্রি, তারপর 185 ডিগ্রি, তারপর 186 ডিগ্রি, এইভাবে কিন্তু সব গুণে আছে। আইলা রে আইলা নয়ন আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দিমু সাই ঘাটের নোড়া, দামন ও দামন। এখানে tan 183 ডিগ্রির পরে কী হবে? tan 184, 185, 186, এইভাবে তারপরে কত অবধি যাবে? tan 269 ডিগ্রি অবধি যাবে। তো দেখো এটাকে এই গোটা জিনিসটার মান কত আসতে হবে? গোটা জিনিসটার মান আসতে হবে হচ্ছে 1 আসতে হবে। ঠিক আছে, গোটা জিনিসটার মান কত আসতে হবে? 1 আসতে হবে। তো এগুলো সব গুণে আছে। তো এটাকে ধরে নিলাম হচ্ছে LHS, লেফট হ্যান্ড সাইড, বাঁ হাতের বাম পক্ষ। ঠিক আছে, বাম ফ্রন্ট ভেবো না আবার, বাম পক্ষ। ঠিক আছে, তাহলে এটা LHS হলো। তো এটার মান কত আসতে হবে? গুণ করে 1 আসতে হবে ভাই। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমি মুছে দিচ্ছি। LHS যখন ধরে নিচ্ছি, রাইট হ্যান্ড সাইডের পার্টটা মুছে দিচ্ছি। আমাদেরকে এটার অ্যান্সার কত আনতে হবে? 1 আনতে হবে। ক্লিয়ার হলো? দেখো কী করে করবো? 181 আছে তো, ভেঙে দাও না, ভেঙে দাও। tan 90 × 2 + 1 ডিগ্রি, tan 90 × 2 + 1 ডিগ্রি মানে কত হবে? 181 ডিগ্রি হবে। তারপরে যেটা tan 182 ডিগ্রি আছে, কি করব? tan 90 × 2 + 2 ডিগ্রি, তাহলে tan 182 ডিগ্রি। tan 183 ডিগ্রি আছে, কি করব? tan 90 × 3, 90 × 2 প্লাস, বোঝা গেল কি বললাম? তাহলে tan 183কে কী করছি? tan 90 × 2 প্লাস হচ্ছে 3 ডিগ্রি, মানে হচ্ছে তোমার tan 183 ডিগ্রি। ক্লিয়ার হলো এতটা অবধি? ক্লিয়ার। এবার দেখো ডট 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 দিয়ে দিলাম, মানে এগুলো সব গুণে আছে। এরপরে আরও নাম্বার 267টাকে কী করে মেলাবো? দেখো tan 267কে মেলানোর জন্য এরকম করো না, 90 × 3, 90 × 3 - 3 ডিগ্রি। তাহলে দেখো 90 এর সাথে 3 গুণ করলে 270, তার থেকে 3 ডিগ্রি বাদ দিচ্ছি, কত অ্যান্সার হবে? 267 ডিগ্রি। ঠিক আছে, 268 ডিগ্রির জন্য কি করব? tan 90 ডিগ্রি ইন্টু হচ্ছে 3 মানে 270, তার থেকে আরও 2 বিয়োগ দেবো, তাহলে 268 মিলে যাবে। 90 × 3 মানে 270, তার থেকে 2 বিয়োগ মানে 268 মিলে যাবে। ব্র্যাকেট ক্লোজ। tan, ঠিক আছে, 90 × 3 মানে হচ্ছে তোমার 270, তার থেকে 1 ডিগ্রি বাদ দিচ্ছি, তাহলে এই 269 মিলে যাবে। আশা করি বুঝতে পেরেছো এতটা অবধি? এতটা অবধি কোনো সমস্যা নেই কারোর? আচ্ছা দেখো 90 এর গুণিতক কী সংখ্যা? জোড় সংখ্যা। 90 এর গুণিতক জোড় সংখ্যা থাকলে tan কী হবে? tan চেঞ্জ হবে না, আলাদা থাকবে। জোড় সংখ্যার গুণ হচ্ছে, তাহলে tanটা tanই থাকবে। আর পাশে ছোটো অ্যাঙ্গেল কত আছে? 1 ডিগ্রি, বসিয়ে দিলাম। কত নাম্বার কোয়াড্রেন্টে পড়ছে? কত নাম্বার কোয়াড্রেন্টে পড়ছে? থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। তুমি দেখো ভালো করে, থার্ড কোয়াড্রেন্টে পড়বে। 90 ডিগ্রি × 2 মানে এতটা, তার সাথে আরও 1 ডিগ্রি যোগ হচ্ছে, মানে এই কোয়াড্রেন্টে পড়বে, থার্ড কোয়াড্রেন্টে পড়বে। থার্ড কোয়াড্রেন্টে কী হয়? tan পজিটিভ হয়, ফলে এখানে কোনো চিহ্ন হবে না। ঠিক আছে, ভালো কথা থাক। এটার ক্ষেত্রেও তাই হবে, tan 2 ডিগ্রি হয়ে যাবে। কারণ হচ্ছে দেখো তুমি 90 এর গুণিতক জোড় সংখ্যা, ফলে tanটা tanই থাকবে। 2টা যেরকম আছে 2 ডিগ্রি বসাবো। আর এটা থার্ড কোয়াড্রেন্টে পড়ছে মানে পজিটিভ, হিসাব করে দেখে নেবে থার্ড কোয়াড্রেন্ট। এটাও থার্ড কোয়াড্রেন্টে, আর এটার মান tan 3 ডিগ্রি আসবে, হিসাব করে দেখে নিও। একই তো জিনিস, 90 ডিগ্রি × 2 1, এটা 90 ডিগ্রি × 2 × 2, আর হচ্ছে 90 ডিগ্রি × 2 + 3, একই আসবে সব। tan 1, tan 2, tan 3 আসবে, এর বেশি আসবেই না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, তোমরা হিসাব করে দেখো, এতগুলো অঙ্ক করেছো। ঠিক আছে, এবার ডট 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 যেরকম আছে থাকলো। 90-র সাথে গুণ হচ্ছে 3, 90 এর গুণিতক বিজোড় সংখ্যা হয়ে গেছে। এবার তাহলে tan নিশ্চয়ই আর tan থাকবে না, tanটা কটে চেঞ্জ হবে, তাহলে কট লিখবো, কট লিখবো। ছোটো অ্যাঙ্গেল কত আছে? 3 ডিগ্রি, তাহলে 3 ডিগ্রি লিখে দিলাম। এবার কত নাম্বার কোয়াড্রেন্টে পড়ছে দেখো, দেখো 90 ডিগ্রি × 3 মানে হচ্ছে তোমার এতটা, এটা হচ্ছে 90 ডিগ্রি × 3, তার থেকে আরও 3 ডিগ্রি বিয়োগ হচ্ছে, 3 ডিগ্রি বিয়োগ হচ্ছে মানে এই কোয়াড্রেন্টে থাকবে, মানে থার্ড কোয়াড্রেন্টেই থাকবে। থার্ড কোয়াড্রেন্টে কী হয়? থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে tan পজিটিভ আর কটও পজিটিভ। ঠিক আছে, তাহলে এখানে ছিল tan, তাহলে এটা পজিটিভই বেরোবে অ্যান্সার। এটা দেখো 90 ডিগ্রি × 3 আছে, মানে 90 ডিগ্রির গুণিতক হচ্ছে 3, 90 ডিগ্রি গুণিতক হচ্ছে 3 মানে tanটা কটে চেঞ্জ হবে, কারণ 90 এর গুণিতক বিজোড় সংখ্যা, তাহলে কট লিখলাম।
আর পাশে কত ডিগ্রি বসবে, ছোটো অ্যাঙ্গেলটা 2 ডিগ্রি বসবে। আর এবার কত নাম্বার কোয়াড্রেন্টে, সেই থার্ড কোয়াড্রেন্টে দেখো 90 ডিগ্রি ইন্টু 3 মানে এতটা, তার থেকে আরও 2 ডিগ্রি বিয়োগ হচ্ছে মানে এই জায়গায় পড়বে, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, তাহলে এটাও পজিটিভ হবে, সেই কারণের জন্য cot 2 ডিগ্রিটা পজিটিভে লিখেছি, বুঝতে পেরেছো। আর এটার ক্ষেত্রে আর আমি আর বলছি না, সেম জিনিস হবে, cot 1 ডিগ্রি আসবে, ঠিক আছে, cot 1 ডিগ্রি আসবে, বোঝা গেল তোরা অবধি। এবার একটা কাজ করো, tan 1 ডিগ্রি আর cot 1 ডিগ্রি কেটে যাবে, দেখতেই পাবে। tan 1 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি 1/cot 1 ডিগ্রি, tan 2 ডিগ্রিটাকে লিখতে পারি 1/cot 2 ডিগ্রি, tan 3 ডিগ্রিটাকে লিখতে পারি 1/cot 3 ডিগ্রি ইন্টু cot 3 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি ইন্টু cot 1 ডিগ্রি, বোঝা গেল। তাহলে দেখো cot 1 ডিগ্রির সাথে cot 1 ডিগ্রি কেটে গেল, cot 2 ডিগ্রির সাথে cot 2 ডিগ্রি কেটে গেল, cot 3 ডিগ্রির সাথে cot 3 ডিগ্রি কেটে গেল, সব কিছু কেটে গেল। এরপরে যদি cot 4 ডিগ্রিও পেতাম, তাহলে এখানেও আর একটা cot 4 ডিগ্রি পেতাম, কাটাকুটি ঠিক হয়ে যেত। অ্যান্সার কিন্তু কত আসছে সব ভাই, কেটে কুটে গিয়ে অ্যান্সার আসছে 1। তাহলে কত বেরোলো, 1 বেরোলো, ঠিক আছে। তাহলে 11-এর সায়েন্সের যে অঙ্ক তোমাদেরকে যারা বলে কঠিন হচ্ছে না, কিছু আছে একদমই বাচ্চাদের অঙ্ক, সব ধোঁয়া উড়িয়ে দেবে, রেখে দেবে একদম। 11-এর সায়েন্সের অঙ্ক দিক, ফিজিক্সের অঙ্ক দিক, আমি তো আছি, হু না, সব উড়িয়ে দেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 11-এর সায়েন্স দিক বা 11-এর ফিজিক্স দিক, 12-এ উঠে যাও, উচ্চ মাধ্যমিকে ধোঁয়া তুলে রেখে দেবে একদম, ঠিক আছে। শুধু ক্লাসগুলো ফলো করতে হবে, প্রত্যেক দিনে ক্লাস ফলো করতে হবে, একটা অঙ্ক আটকাবে না, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কতে আসা যাক। চলে আসলাম 10-এর দাগের অঙ্কটা, ঠিক আছে। 10-এর দাগের অঙ্কটা হচ্ছে তোমাদের সংযুক্ত কোণের ক্লাস 11-এর ত্রিকোণমিতির এসএনদের বই আমাদের সলিউশন চলছে, ঠিক আছে। এবং সেখানে আমরা 10-এর দাগের যে অঙ্কটা দেখতে পাচ্ছি সেটা কি ভাই, সেটা হচ্ছে cos স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার 3π/4 প্লাস সাইন স্কোয়ার 5π/4 প্লাস সাইন স্কোয়ার 7π/4 ইকুয়াল টু অ্যান্সার আসবে 2 আসবে। অর্থাৎ কত প্রমাণ করতে হবে আমাদেরকে ভাই, 2 প্রমাণ করতে হবে। বুঝে যাও, তারপর উড়িয়ে দেবে, যা দিক না কেন উড়িয়ে দেবে, এর পেছনেই যে জয়েন্টের অঙ্ক আছে উড়িয়ে দেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, যদি ক্লাস ঠিকঠাক করে ফলো করো। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এটার অ্যান্সারটা না, এই যে গোটা জিনিসটার অ্যান্সারটা কত আনতে হবে ভাই, 2 আনতে হবে। কত আনতে হবে ভাই, 2 আনতে হবে। তাহলে 2 যদি আনতে হয়, তার মানে আমাকে একটা জিনিস বুঝতে হবে, এখানে একটা cos স্কোয়ার থিটা আর একটা সাইন স্কোয়ার থিটা থাকবে, যাদেরকে যোগফলটা 2 হবে। আমরা তো এই ফর্মুলাটা তো জানি যে cos স্কোয়ার থিটা আর তার সাথে যদি আমরা সাইন স্কোয়ার থিটাকে যোগ করি, তার মান আসে 1, ঠিক আছে। তার মান কত আসে ভাই, তার মান আসে হচ্ছে 1। তাহলে এখানে জানতে হবে যে এখানে একটা cos স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা থাকবে, আর একটা cos স্কোয়ার থিটা আর একটা সাইন স্কোয়ার থিটা থাকবে, মানে দুটো 1 পাবো আমরা। এই cos স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা যোগ করে যেরকম একটা 1 পাই, এখানে দুটো সেম জিনিসের যোগফল cos স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার যোগফল একবার 1 পাবো, আর একবার cos স্কোয়ার থিটা আর একবার সাইন স্কোয়ার থিটার যোগফল 1 পাবো। অর্থাৎ 1 আর 1 যোগ করলে অ্যান্সার আসবে 2। অর্থাৎ একটা cos তো আছে, ভালো কথা আছে, আর একটাকে cos বানাবো, আর একটাকে হচ্ছে তোমার সাইন থাকবে, বানানো থাকবে, বুঝতে পারলে কি বললাম। মানে আমার কাছে কথা হচ্ছে যে দুটো cos থাকবে আর দুটো সাইন থাকবে, একটা cosের সাথে একটা সাইনের বিয়ে দিয়ে দেবো, ওদের ভ্যালু 1 আসবে ওদের বাচ্চা, আর একটা cosের সাথে আর একটা সাইনের বিয়ে দিয়ে দেবো, ওদের ভ্যালু 1 আসবে ওদের বাচ্চা, ঠিক আছে, বুঝতে পারলে। তো চলো ওদেরকে বিয়ে দিই। দেখো এখানে কি সুন্দর করে অঙ্কটা হবে, দেখো এখানে cos স্কোয়ার π/4 যেরকম আছে, cos স্কোয়ার π/4 থাকলো, cos স্কোয়ার π/4 থাকলো, এতটা অবধি বোঝা গেল। এটা সাইন স্কোয়ার 3π/4 আছে, সেটাকে এখানে সাইন স্কোয়ার 3π/4 থাক, আপাতত সাইন স্কোয়ার 3π/4 থাক ভাই। এইটাকে এসে একটু কায়দা মারি, দেখো এই যে সাইন স্কোয়ার আছে না, এই সাইন স্কোয়ারের এখানে কী করবো বলো তো, সাইন স্কোয়ারটাকে না চেঞ্জ করি একটু। কিসে চেঞ্জ করবো ভাই, কিসে চেঞ্জ করবো তোমরা বলো, থেকে কিছু একটা বিয়োগ দাও, যেটা করলে বা π/2 এর সাথে কিছু একটা যোগ করো, যেটা করলে 5π/4 মিলে যাবে। দেখো এখানে π/2 এর সাথে যদি কিছু একটাকে যোগ করি, তাহলে আমাদের অ্যান্সার আসবে 5π/4। কথাটা কি বললাম বুঝতে পারলে। এই 5π/4টাকে মেলানোর জন্য আমরা কি করছি, π/2 এর সাথে এমন কিছু যোগ করছি যেটা করলে 5π/4 আসবে। তাহলে এক্সের মান কত হবে, 5π/4 মাইনাস হচ্ছে π/2, লসাগু করলে লসাগু হচ্ছে 4, 4কে 4 দিয়ে ভাগ করলাম 1, মানে 1কে 5 দিয়ে গুণ করলাম 5π, 2কে 4 দিয়ে ভাগ করলাম, তাহলে অ্যান্সার কত আসবে, 2 আসবে। 2কে পাই দিয়ে গুণ করলাম, কত অ্যান্সার আসবে, 2π আসবে। তাহলে 5π থেকে 2π বিয়োগ দিলাম, অ্যান্সার কত আসবে, 3π/4। আরে ভাই এইগুলো যোগ বিয়োগের হিসাব তো তোমরা ক্লাস 10এও করে এসছো, এটা তো নিশ্চয়ই বলতে হবে না। তাহলে দেখো কি করছি, π/2 এর সাথে যদি আমরা এই 3π/4টাকে যোগ করতে পারি, π/2 এর সাথে যদি আমরা এই 3π/4টাকে যোগ করতে পারি, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 5π/4 আসবে। তাহলে এই 5π/4 মেলানোর জন্য π/2 এর সাথে আমরা যোগ করব 3π/4কে, ঠিক আছে, π/2 এর সাথে আমরা যোগ করব 3π/4কে, তাহলে আমাদের কি আসবে, তাহলে আমাদের এইটা দেখো 5π/4 মিলে যাবে। বোঝা গেল কি বললাম। ঠিক একই রকমভাবে
এই যে এখানে যে সাইন স্কোয়ার আছে না, সাইন স্কোয়ার π/7π/4 আছে, এটাকে একটু চেঞ্জ করি। আচ্ছা তার আগে একটা বলে দিই যে এই গোটা জিনিসটার মান কত আনতে হবে ভাই? গোটা জিনিসটার মান 2 আনতে হবে, মানে আমাকে প্রমাণের অঙ্ক হলে আমরা এটাকে বাঁ হাতটাকে LHS ধরে নেবো, আর যেটা আনতে হবে সেটা মুছে দিচ্ছি, এটার মান খালি মনে রাখবে, এটার আনসার 2 আনতে হবে, ঠিক আছে, 2 আনতে হবে। আচ্ছা দেখো এবার সাইন স্কোয়ার 7π/4 আছে, এখানে কিন্তু দেখতে হবে π/4 আছে, আর এটা রয়েছে 7π/4। এখানে একটু বুদ্ধি করে ভাবো, এখানে কাজটাকে এরকমভাবে করো, সাইন স্কোয়ার লেখো, লেখার পর সেকেন্ড ব্র্যাকেট দাও, 7πটাকে লেখো হচ্ছে 8π মাইনাস হচ্ছে পাই, আর নিচে লেখো হচ্ছে 4, ঠিক আছে, এইটা লেখো। এটা করলে মিলে যাবে, এটা করলে মিলে যাবে, ঠিক আছে, অন্য কোনোভাবে ভাবলে কিন্তু এটা মিলবে না, ঠিক আছে। তাহলে 7πটাকে লিখতে হবে 8π মাইনাস পাই, 7πটাকে 8π থেকে একটা পাই বিয়োগ করলে 7π হয়, আর নিচে 4 আছে, 4, কোনো অসুবিধা নেই। এবার দেখো এটা যেরকম cos স্কোয়ার π/4 আছে সেরকম cos স্কোয়ার π/4ই থাকলো, এটা যেরকম সাইন স্কোয়ার 3π/4 আছে, সাইন স্কোয়ার 3π/4 আছে সেরকম থাকলো। তাহলে দেখো এখানে 90, এখানে যেটা রয়েছে তোমার 90 ডিগ্রি রয়েছে, 90 ডিগ্রির সাথে এখানে কিছু গুণে নেই, মানে অ্যাকচুয়ালি 1 গুণে আছে, 90 ডিগ্রির সাথে কিছু গুণে নেই মানে অ্যাকচুয়ালি 1 গুণে আছে, ফলে সাইনটা সাইন থাকবে না, কিসে চেঞ্জ হয়ে যাবে? কসে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কসে চেঞ্জ করে দিলাম, আর এর পাশে ছোট অ্যাঙ্গেল কত আছে? 3π/4, তাহলে দেখে 3π/4 বসিয়ে দিলাম। এটার মাথায় কি ছিল? স্কোয়ার, তাহলে cos স্কোয়ার 3π/4 বসিয়ে দিলাম, ঠিক আছে, বোঝা গেল কি বললাম? আচ্ছা এবার দেখো এই জায়গাটাতে এসে না একটু কায়দা মারতে হবে। কি কায়দা? দেখো এটার কোয়াড্রেন্ট চেক করার কোনো দরকার নেই, কারণ যদি কোয়াড্রেন্টটা নেগেটিভও বেরোয়, এটার মাথায় রয়েছে স্কোয়ার, তাহলে নেগেটিভের যদি স্কোয়ার করি তাহলে পজিটিভ বেরোবে, সেই জন্য এটার কোয়াড্রেন্ট চেক করার দরকারই পড়ছে না। বুঝতে পারলে কি বললাম? এটার এই গোটাটার কোয়াড্রেন্ট চেক করে বা পাথ চেক করে যদি আমরা দেখলাম এটা মাইনাস কোয়াড্রেন্টে পড়ছে, তাহলেও কিন্তু মাথা যেহেতু স্কোয়ার আছে এটা প্লাস করে দেবে, ঠিক আছে। এটার দেখো এখানে লিখতে পারি হচ্ছে এটা সাইন স্কোয়ার 8πকে 4 দিয়ে ভাগ করছি, 8πকে 4 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে আসবে 2π ভাই, আর মাইনাস আছে লিখলাম, পাইকে 4 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে কত আসবে? π/4 আসবে ভাই। এই তো হচ্ছে ব্যাপার, এই তো হচ্ছে ব্যাপার, বলো বুঝলে কিনা? 8πকে যদি 4 দিয়ে ভাগ করি, ফ্র্যাকশনে ভেঙে দিই, 8πকে 4 দিয়ে ভাগ করলে 2π আসবে, আর পাইকে 4 দিয়ে ভাগ করলে π/4 আসবে, গল্প শেষ। মাঝখানে মাইনাস ছিল, মাঝখানে মাইনাস লিখেছি, অসুবিধা কিছু নেই। এবার দেখো এখানে যেরকম আছে cos স্কোয়ার π/4 আপাতত থাক, প্লাস সাইন স্কোয়ার 3π/4 যেরকম আছে সেরকম থাক, প্লাস cos স্কোয়ার 3π/4 যেরকম আছে থাক। এই জায়গাটা বোঝো ভালো করে। দেখো এখানে কত রয়েছে? পাইয়ের গুণিতক 2 মানে রয়েছে, আর আমি তোমাদেরকে বলেছি পাইয়ের গুণিতক যদি বিজোড় সংখ্যাও হয় তাও কোনো রকম চেঞ্জ আসবে না, কারণ পাই মানে অলরেডি হচ্ছে 90 × 2, তার সাথে তুমি বিজোড় সংখ্যা গুণ করলে ওটা জোড় সংখ্যাই বানিয়ে দেবে। পাইয়ের গুণিতক 2 আছে, মানে সাইনটা সাইনই থাকবে, তাহলে এটা এখানে থাকবে সাইন স্কোয়ার, এখানে থাকবে সাইন স্কোয়ার, আর পাশে যে ছোটো অ্যাঙ্গেলটা বসে আছে অর্থাৎ π/4, আর এটার কোয়াড্রেন্ট চেক করার কোনো দরকার নেই, কারণ এটার মাথায় স্কোয়ার আছে, মাইনাস বেরোলে স্কোয়ারের জন্য এটা প্লাসই হয়ে যাবে। বোঝা গেল কথাটা কি বললাম? এবার দেখো এদের মধ্যে বিয়ে দেবো, দেখো এদের মধ্যে বিয়ে দেবো, কী করবো? এদের মধ্যে বিয়ে দিচ্ছি। দেখো cos স্কোয়ার π/4 এর সাথে এইখানে সাইন স্কোয়ার π/4 এর বিয়ে হয়ে গেল, ঠিক আছে। বিয়ে হওয়ার ফলে এদের যে অ্যান্সারটা বেরোলো, এদের যে বাচ্চা হলো তার মান কত হলো ভাই? 1 হলো, ঠিক আছে। এখানে সাইন স্কোয়ার 3π/4 এর সাথে cos স্কোয়ার 3π/4 এর বিয়ে দিলাম, এদের দুজনের বিয়ে দিলাম, এদের অ্যান্সার আসলো হচ্ছে 1, তাহলে 1 + 1 হচ্ছে 2, ঠিক আছে। সোমনাথ স্যার ভালো বিয়ে দিতে পারে, ঘটকালি করতে পারে ভাই, ঠিক আছে। সম্পর্ক তৈরি করার জন্য আমি তো আছি। ম্যাথামেটিক্স ত্রিকোণমিতির সাথে ত্রিকোণমিতির সম্পর্ক, সবার সাথে সবার সম্পর্ক, আমি তো আছি রে ভাই, এত চিন্তা করার দরকার নেই। দেখো এর আর এর বিয়ে দিয়ে দিয়েছি, 1 বেরিয়েছে, এর আর এর বিয়ে দিয়ে দিয়েছি, 1 বেরিয়েছে। কেন বলো তো? এখানে দেখো সাইন স্কোয়ার থিটা রয়েছে, এটা দেখো cos স্কোয়ার থিটা রয়েছে, তাহলে সাইন স্কোয়ার থিটা আর cos স্কোয়ার থিটা যোগ করলে কত হয় রে ভাই? 1 হয়। এখানে cos স্কোয়ার থিটা রয়েছে, এখানে সাইন স্কোয়ার থিটা রয়েছে, এটাকে থিটা বলে মনে করো না, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা যোগ করলে কত হবে ভাই? 1 হবে। তাহলে 1 + 1 যোগ করলে কত হবে? 2 হবে, ঠিক আছে। দুটো বাচ্চা ওদের ভাই, ঠিক আছে। কত প্রমাণ করতে দিয়েছিল? 2 প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণ করে দিলাম। চলো এবার লাস্ট অঙ্ক আজকের সংক্ষিপ্তর, ঠিক আছে। অঙ্ক দিয়েছে 11 দাগের অঙ্কটা, যেখানে বলছে 2 sin স্কোয়ার থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটা, এটার লঘিষ্ঠ মান কত বার করতে দিয়েছে, মানে সব থেকে ক্ষুদ্রতম কত মান হবে, সব থেকে ক্ষুদ্রতম কত মান হওয়া সম্ভব সেটাকে বার করতে দিয়েছে। খুব ইজি অঙ্ক, কিচ্ছু নেই, ভয় পাবে অনেকে করনি এই ধরনের অঙ্ক, আর যারা ক্লাস 10-এর ত্রিকোণমিতি ভালো করে করে এসছো তারা এই ধরনের অঙ্ক কিন্তু করে এসছো, ঠিক আছে। দেখো 2 sin স্কোয়ার থিটা আছে, তো এটাকে লেখো এরকমভাবে যে √2 sin স্কোয়ার থিটা, হ্যাঁ, আর তার পাওয়ারে করে দাও হচ্ছে স্কোয়ার, ঠিক আছে, তার পাওয়ারে করে দাও হচ্ছে স্কোয়ার করে দাও। তাহলে কী হবে? দেখো রুটের যদি স্কোয়ার করি তাহলে 2 মিলে যাবে, সাইন স্কোয়ার থিটার কিন্তু স্কোয়ার হবে না। ধরো আমি এরকম লিখলাম যে 2 x আছে,
ঠিক আছে, 2 টু দি পাওয়ার এক্স আছে, এর যদি আমি স্কোয়ার করি তাহলে স্কোয়ারটা কিন্তু 2-এর হবে, এই যেটা পাওয়ারে রয়েছে তার কিন্তু স্কোয়ার হয় না, ঠিক আছে, মানে 2 টু দি পাওয়ার 2 হবে, আর পাশে যেরকম এক্স বসে থাকবে এরকম বসে থাকবে, এরকম হবে। দেখো 2 টু দি পাওয়ার এক্স ছিল, তার স্কোয়ার করছি, স্কোয়ারটা কার হবে ভাই? 2-এর হবে, 2-এর স্কোয়ার হলো, আর পাশে যেরকম এক্স বসে আছে সেরকম এক্স বসে থাকবে। কখনোই ভুল করে এক্সের মাথায় এরকম স্কোয়ার করে দেবে না, কিন্তু এটা হয় না, এটা হয় না। কিন্তু এই যে স্কোয়ারটা সামনে এসে যায়, মানে এক্সের সামনে এসে যায়, যেহেতু এটাও পাওয়ারে আছে, 2 টু দি পাওয়ার 2x লিখতে পারো, এটা সঠিক, ঠিক আছে। সেরকমভাবে √2 sin স্কোয়ার থিটার যদি স্কোয়ার করি তাহলে স্কোয়ারটা কার হবে? এই √2-র হবে, √2 স্কোয়ার করলে কত অ্যান্সার আসবে? 2 অ্যান্সার আসবে। সাইন স্কোয়ার থিটার কি স্কোয়ার হবে? না, হবে না, তাহলে সাইন স্কোয়ার থিটা যেরকম আছে সেরকম থাকবে। প্লাস এখানে যেটা 2 cos স্কোয়ার থিটা আছে সেটাকেও সেম করো, √2 লেখো, লিখে ওপরে যেরকম cos স্কোয়ার থিটা আছে সেরকম cos স্কোয়ার থিটা লেখো, আর গোটা জিনিসটার বাইরে স্কোয়ার লেখো। দেখো √2 এর স্কোয়ার হবে, ফলে 2 হবে, cos স্কোয়ার থিটা যেরকম আছে সেরকম হবে। এতটা অবধি ক্লিয়ার কিনা বলো সবার? এতটা অবধি নিশ্চয়ই ক্লিয়ার, ঠিক আছে। এবার দেখো যখনই তোমাকে লঘিষ্ঠ মান বার করতে দেবে না, আর যদি ফর্মুলাটা এরকম টাইপের থাকে যে a তার স্কোয়ার প্লাস b তার স্কোয়ার, সবসময় যে ফর্মুলাটা খাটাবে সেটা হচ্ছে a তার স্কোয়ার আছে প্লাস b তার স্কোয়ার আছে, দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে a প্লাস b তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হয় a মাইনাস b তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস 2ab, দুটো ফর্মুলা হয়, এটা ক্লাস 10-এর ফর্মুলা, এসব নিচু ক্লাসের ফর্মুলা। তো এইখানের মধ্যে কোন জিনিসটা খাটাবো? অবশ্যই এইটা খাটাবো, নিচেরটা a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab। কেন এটা খাটাবো স্যার? এটা কেন খাটাবো না বুঝতে পারবে একটু পরে, কেন খাটাবো, এটা কেন খাটাবো না, ঠিক আছে। চলো দেখো, তাহলে a তার স্কোয়ার প্লাস দিয়ে b তার স্কোয়ার করেছি, তাহলে আমি এইটা লিখতে পারি a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab, এইটা লিখতে পারি। এখানে দেখো এটাকে তাই লিখতে পারি, তাহলে a মাইনাস b, a বলতে কোনটা? এটা, তাহলে √2 সাইন স্কোয়ার থিটা, এটা a, মাইনাস b বলতে এই ভেতরে পার্টটা √2 cos স্কোয়ার থিটা, তাহলে a মাইনাস b হলো তার হলো হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বির হোল স্কোয়ার হলো, প্লাস 2 a বলতে √2 সাইন স্কোয়ার থিটা, a হলো এটা, প্লাস এই ইন্টু দেখো 2 তারপরে a তারপরে b, b বলতে এইটা √2 পাওয়ারে হচ্ছে cos স্কোয়ার থিটা, বোঝা গেল তোর অবধি? √2 cos স্কোয়ার থিটা। এবার দেখো আমাকে বার করতে হবে হচ্ছে লঘিষ্ঠ মান। আচ্ছা, আর একটা লাইন করে নিই তারপরে বলছি। √2 সাইন স্কোয়ার থিটা প্লাস মাইনাস √2 পাওয়ারে রয়েছে cos স্কোয়ার থিটা, গোটাটার দু সাইডে ব্র্যাকেট দিয়ে রয়েছে স্কোয়ার, এখানে দেখো 2 রয়েছে লিখলাম। এবার দেখো এটার √2 রয়েছে, এখানেও √2 রয়েছে, √2 পাওয়ারে সাইন স্কোয়ার থিটা, এখানে √2 পাওয়ারে cos স্কোয়ার থিটা, দেখো এটাও √2 এটাও √2, তাহলে দুজনারই বেস সেম, দুজনারই বেস সেম, তাহলে দুটো সেম জিনিসের যদি বেস থাকবে, দুজনের বেস সেম থাকবে, এরকম দুটো নাম্বারে যদি গুণ করি তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায় ভাই? পাওয়ারগুলো যোগ হয়ে যায়। মনে করো দেখো, মনে করো এক্স স্কোয়ার আছে, তার সাথে তুমি x টু দি পাওয়ার 5কে গুণ করছো, কত হবে x টু দি পাওয়ার? x টু দি পাওয়ার 10 নিশ্চয়ই, ঠিক তো? এটা যারা বলছো তারা ক্লাস 11-এর সায়েন্স ছেড়ে দিয়ে আবার 10-এর পড়াশোনা স্টার্ট করো, এটা হবে না, কারণ এর বেস আর এর বেস সেম, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে ভাই? পাওয়ারগুলো হয়ে যাবে যোগ, অর্থাৎ 2 আর 5 যোগ হয়ে গেলে ওপরে হবে 7, বোঝা গেল কি বললাম? অর্থাৎ দুজনের যদি বেস সেম থাকে, এটাও এক্স এটাও এক্স, বেস সেম আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে ভাই? পাওয়ারগুলো যোগ হবে। তাহলে দেখো এরও বেসে √2 এরও বেসে √2, বেস দুজনের সেম, তাহলে একটাই বেস লিখবো, এখানে √2ই লিখবো, আর পাওয়ারগুলো কি হয়ে যাবে? পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ পাওয়ারে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস দিয়ে হবে cos স্কোয়ার থিটা, বোঝা গেল? এটা হবে পাওয়ারে, বোঝা গেল কি বললাম? আচ্ছা দেখো তো এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এটার মান কত হয় ভাই? 1 হয়। তাহলে এই জায়গাটাতে কত লিখতে পারি? সেম জিনিস, √2 সাইন স্কোয়ার থিটা মাইনাস √2 cos স্কোয়ার থিটা, তার দুটো সাইডে ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার প্লাস 2 √2, ঠিক আছে। আর এই গোটাটার মান হচ্ছে 1, তাহলে পাওয়ারে 1 মানে 2 √2, অ্যাকচুয়ালি পাওয়ারে 1 লেখা না লেখা সেম, তাহলে আমি এটাকে মুছে দিলাম 1টা, তাহলে এটার অ্যান্সার কত আসলো? √2 সাইন স্কোয়ার থিটা মাইনাস √2 cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, বাইরে রয়েছে প্লাস 2 √2, বাইরে রয়েছে কত? বাইরে রয়েছে প্লাস 2 √2। এবার দেখো এবার এটা কী করে করবো? দেখো ভেরি ভেরি ইজি, ঠিক আছে। আমাকে বার করতে হবে লঘিষ্ঠ মান। লঘিষ্ঠ মান মানে যতটা ক্ষুদ্র মান বার করা যায়, যতটা ক্ষুদ্র মান বার করা যায়। এবার সাপোজ তুমি একটা কথা ভাবো, এখানে তুমি একটা কথা চিন্তা করো, আমি যদি এইখানটাতে এমন কোনো মান বসাই যেটা হচ্ছে -5 বসালাম, -5 বসিয়ে তার স্কোয়ার করলাম, তাহলে -5 বসিয়ে স্কোয়ার করার ফলে এটা +25 বেরোবে, অ্যান্সারটা বড় হয়ে যাবে। নেগেটিভে স্কোয়ার করার ফলে তো ধরো এই গোটা জিনিসটার মান যদি আমি নেগেটিভেও নিই, তার যদি স্কোয়ার করি অ্যান্সারটা কিন্তু প্লাসে বেরোবে, এই প্লাসের সাথে এইটা অ্যাড হবে আর নাম্বারটা আরও বড় হয়ে যাবে, তাহলে আমি নেগেটিভ মান নিতে পারবো না। কোনো -5, -6, -7 মানে
-5 -6 -7 এরকম কোনো নেগেটিভ মান নিলে তুমি যে কোনো নেগেটিভ মান নাও না কেন এর থেকে বড় মান পাবে। দেখতে হবে আমাকে সব থেকে ছোটো মান লঘিষ্ঠ মান বার করতে হবে। আমি যদি এখানে -5 নিয়ে যদি +5 নিই তাহলে গল্প সেম থাকবে, 5 স্কোয়ার করলে 25 হয়ে যাবে, তার সাথে এই নাম্বারটা যোগ করলে নাম্বারটা আরও বড় হয়ে যাবে। মানে মোট কথা হচ্ছে আমি এই ভেতরটাতে এর ভেতরে এই ব্র্যাকেটের ভেতরে এইটার ভেতরে আমি নেগেটিভ মান বসাই, আমি পজিটিভ মান বসাই, তার স্কোয়ার করার ফলে অ্যান্সারটা বড় মান বেরোবে। আমাকে এইটা হতে দেওয়া যাবে না। আমি এই ব্র্যাকেটের ভেতরে নেগেটিভও বসাতে পারবো না, আমি ব্র্যাকেটের ভেতরে পজিটিভও বসাতে পারবো না। যাই মান বসাই না কেন অ্যান্সার আসবে হচ্ছে অনেক বড় ভ্যালু আসবে, কারণ তার স্কোয়ার হবে আর নেগেটিভ থাকলে নেগেটিভটা প্লাসে চেঞ্জ হয়ে যাবে, নেগেটিভ স্কোয়ার করলে প্লাসে চেঞ্জ হয়ে যাবে। ফলে আমি এখানে কোনো নেগেটিভ মানও বসাতে পারবো না, কোনো পজিটিভ মানও বসাতে পারবো না। আমাকে সব থেকে যদি ছোটো মান পেতে হয় তাহলে এখানে বসাতে কত হবে ভাই? এখানে বসাতে হবে 0। তাহলে এখানে যদি 0 বসাই, এখানে যদি 0 বসাই তাহলে এখানে 0-র যদি স্কোয়ার করি প্লাস যদি 2√2 করি এটাই হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম মান। এছাড়া তুমি এই 0 ছাড়া তুমি এখানে যে কোনো মান বসিয়ে দেখো, আমার কথাটা শুনে তুমি এখানে 0 ছাড়া যে কোনো মান বসিয়ে দেখো, তার স্কোয়ার করে তুমি যখনই 2√2 অ্যাড করবে মানটা অনেক বড় হয়ে যাবে। তাহলে লঘিষ্ঠ মান পেতে হলে এই জায়গাটাতে এই ভেতরটাতে কত বসাতে হবে ভাই? 0 বসাতে হবে। তাহলে এখানে তুমি যদি 0 বসাও তাহলে তোমার লঘিষ্ঠ মান কত হবে? লঘিষ্ঠ মান হবে হচ্ছে লঘিষ্ঠ মান কত হবে ভাই? লঘিষ্ঠ মান হবে 0 বসালে 0 তার স্কোয়ার মানে 0 হলো, তার সাথে 2√2 মানে অ্যান্সার আসবে 2√2 হচ্ছে তোমার লঘিষ্ঠ মান আসবে। বোঝা গেল? এছাড়া তুমি এখানে লঘিষ্ঠ মান যদি পেতে হয় তাহলে এই ভেতরটার মানটা সব থেকে ছোটো মান হতে হবে, যেটা হচ্ছে 0 হতে পারে। এর থেকে তুমি এখানে যদি নেগেটিভ মানও বসাও তার স্কোয়ার করার ফলে কিন্তু মানটা বড় হয়ে যাবে। তাহলে নেগেটিভ মানও বসানো যাবে না, পজিটিভ মানও বসানো যাবে না, একমাত্র 0কে বসানো যাবে, যার স্কোয়ার করলে অ্যান্সার আসবে আমাদের হচ্ছে তোমার সব থেকে ছোটো মান, যেটা হচ্ছে 2√2। আর অন্য যা মান বসাবে সব কিছু অ্যান্সার কী আসবে? বড় আসবে। তাহলে এইটা হচ্ছে তোমার সব থেকে লঘিষ্ঠ মান 2√2 হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে লঘিষ্ঠ মান হতে পারে। ঠিক আছে, এটাকে অন্য আরও অনেক মেথডে করা যায়, অনেকের কাছে এই মেথডটা পছন্দ নাও হতে পারে, এটাকে আরও অনেক মেথডে করা যায়। আমি অন্য মেথডেও যদি কখনো সময় হয় আবার অন্য মেথডেও দেখাবো। এটা হচ্ছে সব থেকে সহজ মেথড। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে সহজ মেথড। তাহলে বুঝতে পারলে কি বললাম? তাহলে এই হয়ে গেল আমাদের 11 দাগের অঙ্ক শেষ। সংক্ষিপ্তকে কি করে দিলাম ভাই? সংক্ষিপ্ত হয়ে গেল হচ্ছে খতম, সংক্ষিপ্ত হয়ে গেল খতম। ঠিক আছে, সংক্ষিপ্ত খতম। ঠিক আছে, চলো গুড বাই সবাইকে, আবার দেখা হবে। ঠিক আছে, আমার নিজেকে এঁকে ফেললাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কি হলো? এখানে সংক্ষিপ্ত শেষ। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে দীর্ঘ থেকে, ধোঁয়া করে দেবো দীর্ঘকে। ঠিক আছে, সংক্ষিপ্ত তো পুরো শেষই করে দিলাম আজকের ভিডিওতে।